রিউজ আছে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সটা শুধু শেখানো হয়েছে, এই রিউজের ভেতরে আসতে থাকবে। আজকে দু একটা জায়গা থিসিস দেখে ফেলবে, রাইট? ভ্যালিডেশন দেখিয়েছি, আজকেই দেখবেন। লাইক আমি এডিট করতে গেলে ভ্যালিডেশন দিব, তখন আপনারা কি অ্যাড করার সময় ভ্যালিডেশনটা অ্যাড করে দেবেন। ইমেজটাও দেখাবো। আজকের টাস্ক হচ্ছে ইমেজ আপলোডিং এন্ড ভ্যালিডেশন। মাল্টি ক্যাটাগরি বলবো, মাল্টি ক্যাটাগরি আপনি ওখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করছেন। আপনি প্রথম আলোতে দেখবেন হচ্ছে ইন্টারন্যাশনাল লোক, আপনি ইন্টারন্যাশনাল রাউন্ডিং ক্লাসিফাইড থাকে লাইক এশিয়া, আফ্রিকা। তো ওটাকে আপনি ইয়ে করবেন, সাব ক্যাটাগরি বলা হয়। এটা সাব ক্যাটাগরি না, কিন্তু আমি একটা ক্যাটাগরি দুইটা তো সিলেক্ট করতে পারি না। আপনি একটাই নিউজ দুইটা ক্যাটাগরিতে দিতে চান, এই তো তাহলে তো কম্বো ইউজ করতে হবে। ওখানে আপনি সিলেক্ট করতে পারবেন, মার্কেট সিলেক্ট করতে পারবেন। তাহলে অ্যারে আকারে ডাটা পাস করে দেবো। আর একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে অনেক সময় ডাটাবেসের ফিল্ড কতগুলো হবে এটা কিন্তু জানা যায় না। এটা ডিপেন্ড করে হচ্ছে লাইক এক্সেলের মাধ্যমে আমি কিছু দিলাম, এই যে অটোমেটিক যে ডাটাবেসটা ক্রিয়েট করা, ডাটা ক্রিয়েশন, ডাটাবেস টেবিল তৈরি করা যায় তো পিএইচপি থেকে অটোমেটিক ইয়ে চালিয়ে। এটা কি একটু দেখাবেন আমাদের? আচ্ছা আগাই, আমরা সামনে আগাই। আচ্ছা আমি প্রথমে যে কাজটা করার চেষ্টা করব, আমরা এডিট করা শিখবো উইথ ভ্যালিডেশন, ফর্ম ভ্যালিডেশন। ডিলেট করা শিখবো, ওখানে জাভাস্ক্রিপ্টের ইউজ দেব। একটা ছোট্ট ইউজ করবো, আমরা কনফার্ম ফাংশন দেখেছিলাম না গতদিন? হ্যাঁ, কনফার্ম ফাংশন, এটার ইউজ করব এখন। তার মানে জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স শিখেছি, ওই সিনট্যাক্সগুলো আমরা এখন একটু একটু করে ইউজ করার চেষ্টা করব। আমি গতদিন জাভাস্ক্রিপ্ট দেখিয়ে দৌড় দিয়ে চলে গিয়েছিলাম, আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে যাওয়ার কথা ছিল, যেটা আমি দিতে ভুলে গেছি। ঠিক আছে, তো অ্যাসাইনমেন্টটা আমি প্রথমেই দিয়ে নিচ্ছি। একটা ছোট ক্যালকুলেটর তৈরি করবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে, এবং ক্যালকুলেটরটা পিএসপি ক্যালকুলেটরের মতো না, একটু ডিফারেন্ট, রাইট? জাভাস্ক্রিপ্ট আপনারা যখন ওয়েবে যে ক্যালকুলেটরগুলো দেখেন সবই জাভাস্ক্রিপ্ট দিয়েই করা, অ্যাকশন হয়ে যায় না, পেজটা কি সাবমিট হয় প্রতিবার বাটন প্রেস করলে। বাট জাভাস্ক্রিপ্ট কি তাই হবে? না। হ্যাঁ, ক্যালকুলেটরের চেহারা কেমন হবে? আমি তো কিভাবে ডাটা এইচটিএমএল থেকে রিড করতে হয় সেটা দেখিয়েছি, কিভাবে রাইট করতে হয় সেটাও দেখিয়েছি। বুঝলেন? টাইপ করছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওই তো আমি এরকম একটা ক্যালকুলেটর চাচ্ছি। এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেটরের চেহারা, তাই না? এটা অপশন যদি আরো থাকে, যে লাইক এটা ক্যান্সেল বা ক্লিয়ার, রাইট? তারপরে কি বলা হয়, লাইক 9 8 7 6 5 4। আচ্ছা, এই দিকে আমি কিছু ইয়ে দিব, হ্যাঁ 6 5 4 3 2 1 0। এখন এটা যদি মেমোরি হয়, এটা প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন রিমাইন্ডার ইকুয়াল টু, হ্যাঁ, অথবা আপনি ইকুয়াল টু এর পাশে রাখেন, এখানে রাখেন, ঠিক আছে, সবার শেষে ইকুয়াল টু রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার উইন্ডোজের ক্যালকুলেটর স্কয়ার রুট পাও এরকম করে না, আরো কিছু আছে। তো এই যে ইনপুট বক্স, এটা কিন্তু একটা ইনপুট বক্স, রাইট? আমি যখন কোনো একটা বাটন প্রেস করব ভ্যালু উঠবে, তারপরে যখন আমি কোনো অপারেটর দিব, রাইট, অপারেটরটা থাকবে, এবং সেকেন্ড ভ্যালু প্রেস করব, উপরের গুলো থাকবে না, ওই ভ্যালু উঠবে, ইকুয়াল প্রেস করলে রেজাল্ট ওখানেই দেখাবে। হ্যাঁ, রাইট, ক্লিয়ার করে দেবেন ইনপুট বক্সটা, যাই তো? হ্যাঁ, আপনি জাস্ট রাইট করছেন একটা পার্টিকুলার লোকেশন যেখানে আপনি ভ্যালু নিজে থেকে করার চেষ্টা করবেন, এটা অনলাইনে আছে, হেল্প নিতে পারেন। বাট আমার চাওয়া হচ্ছে কি, আপনি যখন এটা করতে যাবেন, ইনফ্যাক্ট সিনট্যাক্স গুলো লুপ ছাড়া সব সিনট্যাক্স এখানে হয়তো আপনি ইউজ করতে পারেন। ছোট ছোট ফাংশন আপনি তৈরি করবেন, রাইট? ফাংশন তৈরি করে করে এটা বানাবেন। তো এর জন্য আমি আজকে তারিখ কত, আমি রোববার, আগামীকালকেই চাচ্ছি না, আমি এটা চাচ্ছি মঙ্গলবারের ক্লাস, ঠিক আছে? আগামীকালকের ক্লাসেই চাচ্ছি না, কারণ আমি এটা মঙ্গলবারে দিতে চেয়েছিলাম যাতে রোববারে হয়ে যায়। এটা একটু স্টাডি করে বসে বসে সুন্দর করে একটা বানিয়ে নিই। স্কয়ার রুট পাও, স্কয়ার রুট পাও, ঠিক আছে? পাওয়ার ওই যে রুট, রুট ইজ, এটাকে কি যেন বলা হয়, ভুলেই গেলাম, এই সাইনটার নাম কি? রুট, রুট। আচ্ছা, আরো কিছু সাইন আছে না ম্যাথমেটিক্যাল,
ওখানে বসিয়ে দেবেন। হ্যাঁ, মেমোরি থাকে, এই মেমোরিতে ক্লিক করলে ওটা আগের ভ্যালুটা রেখে দেয়। এগুলো ভেরিয়েবলের ইউজ আর কি। হ্যাঁ, ক্লাস বেস করতে পারলে খুবই ভালো হয়। হ্যাঁ, ক্লাসে ফাংশনালিটি গুলো সব ক্লাসের মধ্যে দিয়ে করলে ভালো হয়। হিন্টস হচ্ছে যে লাইক আপনি যতক্ষণ না নাম্বার প্রেস করছেন নাম্বারগুলো সব বসতে থাকবে, ওটা ইন্টিজার বানিয়ে নাম্বার বানিয়ে ভেরিয়েবলে রেখে দেবেন। যখনই অপারেটর আসবে অপারেটরটা একটা ভেরিয়েবলে রেখে দেবেন। অপারেটর আসার পর যখনই আবার কোনো ভ্যালু ইনপুট দেবে তখন সেটাকে আরেকটা ভেরিয়েবলে রাখবেন। ইকুয়াল প্রেস করলে দুইটা ভ্যালু আর অপারেটর অ্যাকশন করে রেজাল্টে এনে ওই উপরের বক্সের মধ্যে বসিয়ে দেবেন। লাইক এরকম আপনি 1 আর 0 প্রেস করলেন, এখানে 10 উঠলো, রাইট? 10 ওঠার পর আপনি চাইলেন যে এটা 10 যখন উঠেছে আমি স্টিল ভ্যালু নেয়ার জন্য বসে আছেন, রাইট, একটা ভেরিয়েবলে। যখনই আপনি প্লাস প্রেস করলেন এখানে প্লাসও দেখালেন, বাট এই যে ভ্যালুটা এটা একটা ভেরিয়েবলে নিয়ে নিলেন, অপারেটরটা এটা আরেকটা ভেরিয়েবলে নিয়ে নিলেন, বাট এগুলোকে আপনি কনক্যাট করে করে ইনপুট বক্সের মধ্যে দেখাচ্ছেন স্টিল। বাট এই লেফট সাইডে এটা চলে যাবে কোথায়? একটা ভেরিয়েবলে। এই অপারেটরটা চলে যাবে আরেকটা ভেরিয়েবলে, রাইট? যখন পরে আরো ভ্যালু দেবেন লাইক 42 প্রেস করেছেন, এটা ইনপুট আকারে দেখালো, এটা ইনপুট দেখাচ্ছে বক্সের মধ্যে, স্টিল এটা আছে, রাইট? এটা চলে যাবে কোথায়? আরেকটা ভেরিয়েবলে। যখনই আপনি ইকুয়াল প্রেস করবেন তখন এই ভেরিয়েবল এবং অপারেটর মাঝখানে বসিয়ে রেজাল্টটা বানিয়ে এখানে আবার শো করাবেন। রেজাল্টটা আরেকটা ভেরিয়েবলে দিয়ে ওটাকে ভিতরে রাইট করে দেবেন। আমি যখন ক্লাস অপারেটর দিয়েছি, আদার্স অপারেটর গুলোর ক্ষেত্রেও সিমিলার। যদি কেউ মেমোরি প্রেস করে রেজাল্ট একটা ভেরিয়েবলে ধরে রেখে দেবেন। যদি মেমোরি প্রেস না করে মেমোরি ভেরিয়েবলটা ব্ল্যাঙ্ক থাকবে। ক্লিয়ার বললে কি এই ইনপুট বক্স গুলো ক্লিয়ার হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। ভেরিয়েবল গুলো কি ফাঁকা হয়ে যাবে। আগে যে ভেরিয়েবল গুলোর মধ্যে ভ্যালু রেখেছিলেন সেগুলো তো ফাঁকা হয়ে যাবে। স্যার অনেকগুলো ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবল তিনটা নিলেই হবে, ফার্স্ট ভ্যালু, সেকেন্ড ভ্যালু আর অপারেটর আর একটা মেমোরি। চারটা ভেরিয়েবল হলে হবে না? বোঝা যাচ্ছে? তো একটু লজিক ধরে ধরে এগিয়ে এটা একটু করে নিয়ে আসার চেষ্টা করবেন। জাভাস্ক্রিপ্ট বেস ক্লিক ক্যালকুলেটর বলা হয় এটাকে। হ্যাঁ, তাহলে জাভাস্ক্রিপ্টের উপরে কিছুটা দখল আসবে। আচ্ছা, আমি ডিলেশনের দিকে যাওয়ার চেষ্টা করছি। জাভাস্ক্রিপ্ট ইউজ করব এবং ফাংশনালিটির দিকেও যাব। ওকে, এই তো আমার ইন্টারনেট আসছে না আজকে, তোমার প্রক্সি আছে। আমি তো মনে করলাম যে মাস ছয়েক একটু শান্তিতে থাকবো, প্রচুর লসের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা। 6 মাস মতো শান্তিতে থাকার ইচ্ছে। সফট এক্সপোটা লাস্ট ইয়ারে হয় নাই, বেশি সফট এক্সপো লাস্ট ইয়ারে করতেই পারা যায় নাই, অনেকগুলো ডেট দেয়া হয়েছে। না, সফট এক্সপোতে না, ওই আপনাদের সিভি গুলো ওখানে ড্রপ করে মানে দেয়ারই আর কি। ওখানে কিন্তু প্রচুর কোম্পানি যারা আসে ওখান থেকে রিক্রুটমেন্ট হয় কিন্তু। হ্যাঁ, প্রায়োরিটি বেসিস আমাদের যে সিভি গুলো, আমাদের যে বিআইটিএম এর সিভি গুলো ওখানে প্রায়োরিটি বেসিস আগে চলে যায়। ড্রপ করতে হবে না আপনাদের সিভি, আপনাদের সিভি আমরাই দিয়ে দিব ওখানে, ঠিক আছে? যারা বিআইটিএম স্টুডেন্ট ওখান থেকে অনেকের জব হয়ে যায়। 24 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, জানুয়ারি 24, মানে অবস্থা খারাপ হবে এটা ভেবে আমরা মাসখানেক আগে ক্যান্সেল করে এটা জুনে দেওয়া হয়েছে। জুনে, এখন ওই সময়টা তো গন্ডগোল আরো হতো। এই যে বাণিজ্য মেলা কিন্তু বুদ্ধি করে ধরে রেখে 10-15 দিন পিছিয়ে ধরে রেখে তারা কিন্তু করতে পারছে, তাই না? বাণিজ্য মেলাটা কিন্তু ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। হ্যাঁ, বাণিজ্য মেলায় ভালোই হচ্ছে। সেটাই, ইন্টারন্যাশনাল কিছু ছাড়ে পাওয়া যায় এই আর বাড়তি। আচ্ছা, আমাদের কোথায় যেতে চাচ্ছিলাম? আমাদের এই পেজটার নাম কি? এই পেজটার নাম কি?
ব্লক গ্রিড, ক্যাটাগরি গ্রিড। দেখেন ক্যাটাগরি গ্রিডে আছি আমরা প্রথমে এখানে একটা জাভাস্ক্রিপ্টের ইউজ শিখব। যখনই আমি বলবো যে ডিলেট, আমরা কি ডিলেট করেছিলাম ডিলেট ক্যাটাগরি এখানে? আমরা কি এডিট করেছি? তো ডিলেট, উনি ডিলেটের ফাংশন লিখে রেখেছেন, যাই হোক ডিলেট হয়ে গেল। যাই হোক একটু দেখেন যে এখানে আমরা দেখলে কিন্তু শিখবো যে আমি যখনই ডিলেট লিঙ্কটার উপরে প্রেস করব, ডিলেট লিঙ্কটার উপরে প্রেস করব, ডিলেট কিভাবে হচ্ছে সেটা আগে একটু দেখে আসি। যে প্রেস করলাম ডিলেট হয়ে গেল না একটা রেকর্ড। আচ্ছা এখানে যাচ্ছি আমরা ডিলেট ক্যাটাগরি ফাংশনে এবং সাথে সাথে নিয়ে যাচ্ছি কি ক্যাটাগরি আইডিটা। যে পাবলিশ আনপাবলিশ করার সময় তো আমরা ক্যাটাগরি আইডি নিয়ে গিয়েছি, ক্যাটাগরি আইডি নিয়ে যাচ্ছি। সো এই ফাংশনটাতে যদি আমরা যাই সুপার অ্যাডমিনের ডিলেট ক্যাটাগরিতে, এই যে ডিলেট ক্যাটাগরিতে ক্যাটাগরি আইডিটা আমি রিসিভ করছি, ক্যাটাগরি আইডি রিসিভ করছি এবং সুপার অ্যাডমিন মডেলে যাচ্ছি ডিলেট ক্যাটাগরি বাই আইডি ধরে। ডিলেটটা কিভাবে করছি, এটা কিন্তু এই যে কোয়েরি ল্যাঙ্গুয়েজগুলো সব অ্যাক্টিভ রেকর্ডসের মধ্যে সুন্দর করে এক্সাম্পল দিয়ে দিয়ে লেখা আছে যে একটা ডিলেশন কোয়েরি আপনি কিভাবে লিখবেন, র কোয়েরিটা কেমন আর অ্যাক্টিভ রেকর্ডস কোয়েরিটা কেমন। আমি একটু দেখাই। ডেটাবেস ক্লাসটাতে যাবেন, আমরা করছি কি অ্যাক্টিভ রেকর্ড ক্লাস। অ্যাক্টিভ রেকর্ডে এসে আমরা ডিলেট ডাটা, ডিলেটিং ডাটাতে যেতে যাচ্ছি। দেখেন দিস ডিবি হয় কাকে আপনি কোন রোটাকে ডিলেট করবেন, তারপরে দিস ডিবি ডিলেট দেন টেবিল নেম। আপনি যদি কোনো একটা রোকে ডিলেট করতে চান প্রথমে আইডিটা বলে দেবেন যে এই আইডি ধরে ডিলেট হবে এবং কোন টেবিলের সেই টেবিলের নামটা আপনি বলে দেবেন। র কোড ক্ষেত্রে কি লিখবেন, ডিলেট ফ্রম টেবিলের নাম হোয়ার দিয়ে আইডি। এটা হচ্ছে র কোয়েরি আর উপরে এটা হচ্ছে আমার অ্যাক্টিভ রেকর্ডস কোয়েরি। হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভ রেকর্ডস কোয়েরি। সো আমি ডিলেটের জন্য আমরা যখন ইনসার্ট করেছিলাম না, ওই ইনসার্টের মতো করেই আমি যখন বলছি দিস ডিবি হোয়ার ক্যাটাগরি আইডির সঙ্গে আমি যে ক্যাটাগরিটা নিয়ে আসছি সেটা মেলাবো আর ডিলেট করব কোন টেবিল থেকে, টিবিএল ক্যাটাগরি থেকে। এরপরে কি করা হয়েছে, আবার ওই পেজটাকেই ম্যানেজ ক্যাটাগরি পেজটাকে ফাংশনটাকে যদি লোড করি আবার সেটা চলে আসে। আচ্ছা আমরা এই যে ভুলবশত তো ডিলেট বাটন প্রেস করতে পারি, তখন কি হবে, ডিলেট হয়ে যাবে রেকর্ডটা। আর এখানে যে কোড লেখা হচ্ছে এটা কিন্তু আর মানে আনডু করার কোনো প্রসেস নেই, ডেটাবেস থেকে টোটালি ডিলেট হয়ে যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে এটা নির্ভর করবে ক্লায়েন্টের ওপরে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের ওপরে, যে আমি যখন কোনো ডাটা ডিলেট করব এটা কি অ্যাকচুয়ালি পার্মানেন্টলি ডিলেট হবে নাকি আমি ডিলেশন স্ট্যাটাস দিয়ে রেখে দিব। ক্লায়েন্টের জন্য বা অ্যাডমিনের জন্য এটা ডিলেট, বাট ডেটাবেসে সেটা আছে, বোঝা যাচ্ছে? এরকম লাইক আমি যদি লেয়ার দুইটা করি, আমার মাঝে আরেকটা লেয়ার আছে, যখন কোনো একজন ব্লগার তার ব্লগ ডিলিট করে দিয়েছে, বাট এটা ডিলিট হবে না, সে দেখতে পাবে না যে ডিলিট, সে মনে করবে কি ডিলিট, বাট ডিলেশন স্ট্যাটাসে থাকা ব্লগগুলো সুপার অ্যাডমিন দেখতে পাবে। যদি সুপার অ্যাডমিন মনে করে যে না এটা ডিলিট করা যাবে, ডিলিট করে দেবে, ওটা পার্মানেন্টলি রিমুভ হবে। বাট সে কেন ডিলিট করলো, কি ব্লগ লিখেছিল, কেনই বা ডিলিট করলো, আমি যেন দেখতে চাই, এটা আমার কাছে যেন থাকে, রাইট? তার মানে আমার উপরের লেয়ারের কেউ ডিলিট করলে তার কাছে এটা ডিলিট মনে হবে, বাট নিচের লেয়ারে যিনি সবচেয়ে পাওয়ারফুল সে কিন্তু দেখবে, সে যদি ডিলিট করে দেয় দেন পার্মানেন্টলি, মানে আমি আছি সুপার অ্যাডমিনে, তার মানে আমি যদি ডিলিট করি এটা পার্মানেন্টলি আমি হয়তো ডিলিট করবো, বাট আমার উপর লেয়ারে যারা আছে তাদের ডিলেশন গুলো অ্যাকচুয়ালি ডিলিট হবে না, আপডেট হবে, ডিলিট হবে না, আপডেট হবে। যেরকম পাবলিকেশন স্ট্যাটাস আমরা 1-0 করে দিচ্ছি না, এখন আরেকটা ফিল্ড রাখবো ডিলেশন স্ট্যাটাস,
বাই ডিফল্ট কি থাকবে 0 থাকবে, যখনই সে ডিলিট বলবে ওটা 1 হয়ে যাবে, ও আর ওই রোটা দেখতে পাবে না। বাট আমি তো সবই দেখতে পাবো, তাই না? আমি যখন অ্যাডমিন তখন আমি কিন্তু সবই দেখতে পাবো, বুঝতে যাচ্ছে? তো ডিলিট করতে যাওয়ার আগে আমি এখান থেকে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন কল করব। আমি ব্লগার এরিয়া তৈরি করি, তখন দেখাবো। ওই ব্লগার যখন তার ব্লগ ডিলিট করে দেবে, বাট আমি যেন তার ব্লগ দেখতে পাই সে অবস্থায়। হ্যাঁ, সুপার। আমি তো এখন হচ্ছে সুপার অ্যাডমিন। অন ক্লিকে চেক ডিলিট। আচ্ছা, আপনারা আগামী মঙ্গলবার 2 জন বা 3 জন করে করে গ্রুপের নাম জমা দিয়ে দেবেন। আজকের শনিবার, রোববার আছে মাঝে, মঙ্গলবার ফাইনাল গ্রুপ নেম জমা দেবেন। ওকে, এটা দরকার 25তম ক্লাসেই যেন গ্রুপ কনফার্ম হয়ে যায়। তার 2টা ক্লাসের মধ্যেই টার্ম প্রজেক্ট যেটা ফাইনাল প্রজেক্ট এটা অ্যাসাইন হয়ে যাবে, আর পার্সোনাল প্রজেক্ট যেটা ওই দিনই নেক্সট 25তম মঙ্গলবারের ক্লাসে আপনারা কে কি পার্সোনাল প্রজেক্ট করছেন একটা সাদা কাগজে নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস আর ওই পার্সোনাল প্রজেক্ট ডিটেল লিখে জমা দিতে হবে। একটা করে সাদা পেজ, A4 সাইজের পেজে যদি লিখে প্রিন্ট করে আনতে পারেন গুড, যদি হাতে লিখেন কোনো সমস্যা নেই, এটা ধরে আমাদের এখানে জমা করতে হবে। ঠিক আছে? পার্সোনাল প্রজেক্টটা সাবমিশন শুরু হবে 35তম ক্লাস থেকে 40 ক্লাস পর্যন্ত আপডেট করতে পারবেন। আর টার্ম প্রজেক্টটা যেদিন শেষ হবে আমার ক্লাস, সেখান থেকে 1 মাস থেকে 1 মাস 10 দিন সময় পাবেন। মানে 30 থেকে 40 দিনের মধ্যে কোনো একটা ডেট আমি দিব, ওই দিন গ্রুপে এসে প্রেজেন্ট করে যেতে হবে। হয়তো সবাইকে একদিনে একসঙ্গে ডাকবো। বুঝতে পেরেছি? টার্গেট যে কয়জনই থাকি, 10 জন থাকি, 12 জন, 15 জন বা 20 জন। ওকে, গ্রুপ করে করে 2 জন হবে অথবা 3 জন। 3 জনের বেশি হবে না, আবার 1 জন হওয়া যাবে না গ্রুপ প্রজেক্টটা। ঠিক আছে? সো আন্ডারস্ট্যান্ডিং, যার যার সঙ্গে ভালো তারা গ্রুপ করে ফেলার চেষ্টা করেন। ওকে, তো এটা ছিল একটা নোটিশ টাইপ। আর পার্সোনাল প্রজেক্ট এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, পার্সোনাল প্রজেক্টটা একটু ভালো মতো করতে হবে আর কি, খুবই ইম্পর্টেন্ট। এটা নির্ভর করছে পার্সোনাল প্রজেক্টের উপরেই নির্ভর করবে আপনাদের কি এই মেইন প্রজেক্টটা। পার্সোনাল প্রজেক্ট যারা সাকসেসফুলি করবে তারা মেইন প্রজেক্ট করবে, এটা 100% শিওর। ঠিক আছে? এবং পার্সোনাল প্রজেক্ট করতে পারলেই দেখবেন আপনাদের কনফিডেন্স লেভেল অনেকটাই বেড়ে গেছে। ওকে, আচ্ছা। তো এই যে ফাংশনটা আমি চেক ডিলিট বলছি, যে আমি যখন ক্লিক করব একটা প্রম্পট আসবে, আমি যদি ওকে প্রেস করি ফাংশন রিটার্ন করবে ট্রু, আর আমি যদি ক্যান্সেল প্রেস করি ফাংশন রিটার্ন করবে ফলস। আচ্ছা, সো এই চেক ডিলিট ফাংশনের ডেফিনেশনটা আমি এখান থেকে দিয়ে রাখবো। বেটার কোথায় ফাংশনের ডেফিনেশন দিয়ে রাখার বেস্ট প্লেস হচ্ছে মাস্টারের মধ্যে দিয়ে রাখা ভালো, কারণ আমরা আরো অনেক গ্রিড করব, যে গ্রিডের মধ্যে কি এই ডিলেশনের বিষয়টা আসতে পারে না? ডিলেশনের বিষয়টা কিন্তু আসতেই পারে। অন ক্লিক না, এটা আমাদের ডেফিনেশন আমাদেরই দিতে হবে, আমি নিজে লিখেছি। এটা ডেফিনেশন দিচ্ছি, এটা কল করেছি, এর ডেফিনেশনটা আমি লিখছি। আমি কল করেছি কোথায়? ক্যাটাগরি গ্রিড। ক্যাটাগরি গ্রিডের পেজটা কি মাঝখানের পেজটুকু না? বাট আমি ডেফিনেশনটা দিয়ে রাখছি এই মাস্টার পেজের হেড সেকশনে, যাতে এখানে তো ক্যাটাগরি গ্রিড আছে, ম্যানেজ ক্যাটাগরি আছে আমার, তারপরে হচ্ছে কি ম্যানেজ ব্লগ আসতে পারে, ম্যানেজ কমেন্টস আসতে পারে, সব ক্ষেত্রেই তো ডিলেশনটা থাকতে পারে, সবাই পেয়ে যাবে। এর জন্য আমি মাস্টারে কোডটা লিখছি, টাইপ টেক্সট আর জাভাস্ক্রিপ্ট। সো এখানে ফাংশনটা লিখছি
ফাংশনটা কি চেক ডিলেট ফর chk একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, কনফার্ম একটা বিল্ট ইন ফাংশন। বেটার, আরো বেটার। হ্যাঁ, ইউটিলিটি নামে একটা মডেল ইউজ করলে বেটার হয়। করে দেওয়া আছে যে আপনাকে কি দেখাইছিলাম না, এটা ইউজ করবেন। অনেকে তো হ্যাঁ? আবার বুঝবে না মডেল টোটাল বলো না। আপনি একটু মডেল করে নিয়ে আসবেন, আমি এটা করে দিচ্ছি। আমরা যে টেমপ্লেট ইউজ করছি এখানে বুটস্ট্র্যাপ আছে, বাট অনেক সময় বুটস্ট্র্যাপ ছাড়া টেমপ্লেটও তো আসবে, না, আপনি তো ঠিক আছে, bootstrap অ্যাড করে নিতে পারি এই তো। add করে দেওয়া হলো একই CSS তো আচ্ছা, তো একটু দেখেন যে আমি যখন কনফার্ম ফাংশনটা কল করছি, এটা একটা বিল্ট ইন ফাংশন, যে আর ইউ শিওর টু ডিলিট দিস এরকম লেখা দেখাবে, একটা প্রম্পট আসবে। আমি যদি ওকে বাটন প্রেস করি ট্রু রিটার্ন হবে। ওকে প্রেস করলে কনফার্ম দেবে কি ট্রু, ট্রু থাকবে সিএসকে এর মধ্যে, আর যদি ক্যান্সেল প্রেস করি সিএসকে এর মধ্যে থাকবে ফলস। তো আমি চেক করছি যে ইফ return true else return false। তো এই ফাংশনটা ফলস যখন রিটার্ন করবে, আমি যদি জাভাস্ক্রিপ্ট যদি ফলস রিটার্ন করে, হাইপারলিংক রেফারেন্সে যাবে না। এই স্টেপে যদি না যায় ডিলিট হবে, হবে না, তাই না? এটা কিন্তু HTML অ্যাট্রিবিউটের অ্যাকশন। হ্যাঁ, কোনো অ্যাট্রিবিউট HTML এর কোনো ইভেন্ট অ্যাট্রিবিউটের মধ্যে থেকে কল করা ফাংশন যদি ফলস রিটার্ন করে, তাহলে হাইপারলিংকেও যাবে না, অ্যাকশনেও যাবে না। এরকম এই স্টেপ, এটা তো হাইপারলিংকে চলে যাবে, তাই না? যদি আমি কোনো একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন ফর্মের অন সাবমিটে দিয়ে দেই, সেই ফাংশনও যদি ফলস রিটার্ন করে, তাহলে অ্যাকশনে যাবে না। তার মানে সার্ভারের কাছে এটাকে আর পাঠাবে না, HTML-ই পাঠাবে না। বোঝা যাচ্ছে? তো এটা এই এন্ডটা কি ব্রাউজার এন্ডে, ক্লায়েন্ট এন্ডে। আমি একটু চেক করে দেখি যে এটা কাজ করে কিনা। ডাটাই আছে মাত্র 2টা, রেকর্ড ডিলিট হয়ে গেলে তো মুশকিল, তাই না? তো প্রেস করলাম আর ইউ শিওর টু ডিলিট দিস, মেসেজটা আসছে। আমি যদি ক্যান্সেল প্রেস করি, ডিলিট হচ্ছে না। হ্যাঁ, ওই যে কনফার্ম ফাংশন 2টা বাটনই দেয়। আর আমি যখন ডিলিট বলে ওকে প্রেস করব, ওকে প্রেস করলে কিন্তু ডাটা ঠিক আছে, ওকে প্রেস করলে অটোমেটিক পরে যে ফাংশনটা আমরা ওই এই স্টেপে যেটা কল করা আছে ওটা অটো কল হয়ে যাবে। ট্রু রিটার্ন করলে হাইপারলিংকে চলে যাবে, আর ক্যান্সেল যদি রিটার্নে ফলস রিটার্ন করে, তখন আর হাইপারলিংক রেফারেন্সে যাবে। ঠিক আছে? তো এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের ছোট্ট একটা ইউজ আমরা দেখছি, সিনট্যাক্সটা জানি বলে আমরা ফাংশন লিখতে পারলাম। বোঝা যাচ্ছে? আচ্ছা, এর পরের যে পার্টটা সেটা হচ্ছে আমাদের ভ্যালিডেশন পার্ট। ভ্যালিডেশন বলবো, এটা এডিটও করব, ভ্যালিডেশনও করব আর কি একসাথে। আচ্ছা, আমরা এডিটের এই লিঙ্কটা যদি ক্লিক করি, এটা এডিট মুডে আসবে। এটা করা আছে ইনফ্যাক্ট, বাট এডিট মুডে দেখেন পুরনো ডাটাগুলো কিন্তু এখানে দেখাচ্ছে না? পুরনো ডাটাগুলো এখানে দেখাচ্ছে। আমি 2-1টা ক্যাটাগরি অ্যাড করে নিই। এটা আছে, সিস্টেম আছে, করা যায়।
আচ্ছা, তো আমি অ্যাড ক্যাটাগরি করছি, আরেকটা ক্যাটাগরি অ্যাড করি। দেখেন, আমি যখন এডিটে যাচ্ছি, একটু খেয়াল করেন ওই নিচ দিয়ে এডিট ক্যাটাগরি লাইন নাম্বার একেবারে নিচে, হ্যাঁ এই এই এরিয়া দিয়ে দেখা যাচ্ছে এখান থেকে যে ক্যাটাগরি আইডিটা ওখানে চলে আসে, তাই না? এরপর ক্যাটাগরি আইডিটা চলে আসে। তো আমি যখন এখানে ক্লিক করব, কোন রোটাকে আমি এডিট করতে চাচ্ছি সেটাকে আমরা প্যারামিটার আকারে নিয়ে যাব উপরে ফাংশনটা, না এডিট ক্যাটাগরি, এই যে এডিট ক্যাটাগরি আমি প্যারামিটার আকারে আইডিটা নিয়ে যাচ্ছি। কারণ আইডিটা কেন নিতে হবে, আমি যাকে এডিট করতে চাচ্ছি তার পুরনো ডাটা তো আমাকে ফর্মের মধ্যে দেখাতে হবে। এডিট কাকে করা যায়, যা আগে থেকে আছে, তাই না? আমি যদি একেবারে ব্ল্যাঙ্ক ফর্ম তাকে দেখিয়ে দেই তাহলে কেমন হবে? পুরনো ডাটা আমাকে কি জানতে হবে না আগে এখানে কি লেখা ছিল? তো এর জন্য আইডিটা আমি নিয়েছি। আইডিটা নেওয়ার পর এডিট ক্যাটাগরি ফাংশনটাতে যাচ্ছি। এডিট ক্যাটাগরি, একটু খেয়াল করেন, সুপার অ্যাডমিন মডেলে সিলেক্ট ক্যাটাগরি বাই আইডি বলা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি সিলেক্ট ক্যাটাগরি বাই আইডি না হয়ে সিলেক্ট ক্যাটাগরি ইনফো বাই আইডি হতে পারে। ইনফো বাই আইডি, তো সিলেক্ট ক্যাটাগরি ইনফো বাই আইডি, আমি সিলেক্ট ক্যাটাগরিটাকে সিলেক্ট করে আনবো আইডি ধরে। সুপার অ্যাডমিন মডেলে সিলেক্ট সিলেক্ট ক্যাটাগরি ইনফো বাই আইডি ধরে যাচ্ছে। ওই ক্যাটাগরি আইডি ধরে একটা স্পেসিফিক রো আমি তুলে নিয়ে যাচ্ছি, তাই না? একটি স্পেসিফিক রো আমি তুলে নিয়ে যাচ্ছি। এই রোটা রেজাল্ট আকারে রিটার্ন হচ্ছে অল ক্যাটাগরি বলা হচ্ছে। অল ক্যাটাগরি তো না, হ্যাঁ এটা অল ক্যাটাগরি হবে না, তো এটা ক্যাটাগরি ইনফো হবে। হ্যাঁ, নেমিংটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, ক্যাটাগরি ইনফো। এডিট ক্যাটাগরি যে পেজটা আছে, এই যে ডাটাটা পাস হয়েছে না, এই ডাটাটা যখন পাস হয়েছে এডিট ক্যাটাগরি পেজের মধ্যে গিয়ে আমরা কি ভ্যালুটা পেয়ে যাব না? হ্যাঁ, এডিট ক্যাটাগরি পেজের মধ্যে গিয়ে আমরা এই ভ্যালুটা পাবো। তো হ্যাঁ, এডিট ক্যাটাগরিতে এসে কি করা হচ্ছে, এই যে অল ক্যাটাগরি না হয়ে এখানে আসছে কি ক্যাটাগরি ইনফো, ক্যাটাগরি আইডি, এটা হিডেনে রাখতে হবে। এটা ঠিকই আছে, উনি ঠিকই করেছেন। এটা কেন হিডেনে রাখতে হবে একটু পরে বলি। ক্যাটাগরি ইনফো, ক্যাটাগরি ইনফো। আর পাবলিকেশন স্ট্যাটাসের ক্ষেত্রে এখানে কিন্তু পাবলিশড আনপাবলিশড এটা অটোমেটিক চেক ইকুয়াল চেক আসছে, রাইট? এই জায়গায় একটু ভুল আছে, এটা আমাদের একটু শুধরে নিতে হবে, তাই না? অলওয়েজ কিন্তু পাবলিশডই সিলেক্ট থাকবে, খেয়াল করেছেন না? আমি যদি এটাকে আনপাবলিশ করি, স্পোর্টসকে, এটা তো আনপাবলিশ, তাই না? বাট এডিট করতে গিয়ে দেখা যাচ্ছে এটা পাবলিশ, তাকে সিলেক্ট দেখাতে হবে কি আনপাবলিশ। ওটা আমরা করবো একটু পরে, লজিক দিলে এটা করা যাবে। আচ্ছা, বাট এই যে স্পোর্টসের ডাটা এবং প্রিভিয়াস ভ্যালুগুলো এখানে এসে ডিসপ্লে করছে, এটা ডিসপ্লে করতে পারতে হবে, রাইট? ডিসপ্লে করানোর জন্য আমরা কি করলাম, যখনই আইডিটা নিয়ে আসি,
আইডিটা নিয়ে এসে ডেটাবেস থেকে ওই রোয়ের ইনফরমেশন তুলে ক্যাটাগরি ইনফোর মধ্যে রেখে দিলাম রোটা, এবং যখন আমি ডাটাটা পাস করলাম এডিট ক্যাটাগরিতে, তাই না, এডিট ক্যাটাগরির ইনপুট বক্স টেক্সট এরিয়ার মধ্যে আমি ওগুলোকে প্রিন্ট করে দিলাম, ইকো করে দিলাম। কারণ একটা রোয়ের একটা ইন্ডেক্স আমরা কি ইকো করে দিতে পারি না, এখানে তাই করা হয়েছে। তো যদি অনেকগুলো ডাটা হতো আমরা কি করতাম, লুপ চালাতাম, ফরিস চালাতাম, তাই না? বাট এখানে তো একটা রো আসে, আমি কি করছি, ক্যাটাগরি ইনফো থেকে ক্যাটাগরি নেমটা আমি ফার্স্ট ইনপুট বক্সে নিচ্ছি, ক্যাটাগরি ইনফো থেকে ক্যাটাগরি ডেসক্রিপশনটা টেক্সট এরিয়ার মধ্যে নিচ্ছি, আর এই যে পাবলিকেশন স্ট্যাটাসটার জন্য আমরা কোড লিখবো। আর এখানে আরেকটা ছোট্ট কাজ করা হয়েছে যে এই ফর্মের মধ্যেই একটা হিডেন টাইপের ইনপুট বক্স নেওয়া হয়েছে, যার ভ্যালুর মধ্যে রাখা হয়েছে কি ক্যাটাগরি ইনফো থেকে নিয়ে ক্যাটাগরি আইডিটা। বোঝা যাচ্ছে? বোঝেন নাই? আইডিটা কেন রাখলাম এটা বোঝেন নাই? এটা যখন আমি ফর্মটা এটা আপডেট ক্যাটাগরি বলবো, কোন রোতে গিয়ে আপডেট করবে, মনে রাখার জন্য। হ্যাঁ, আমি যখন সাবমিট করব কোন রোটা আপডেট হবে, যে ক্যাটাগরি আইডিটা আমি হিডেনে রেখে দিয়েছি। আমি কিভাবে বুঝবো, কিভাবে বুঝবো যে আমি আইডিটা তুলে এনেছি, কোন রোটা? আমার কাছে তো কোনো আইডি নেই। আমি যখন এই পেজে চলে আসি, আমার কাছে কোনো আইডি আছে? আমি যখন ফর্ম সাবমিট করব তখন কোনো আইডি আছে? যদি আমি না নিয়ে যাই, এই পর্যন্ত আমার কাছে আইডি আছে, কারণ আমার ইউআরএল আইডি আছে, আমি এটা ধরে নিতে পারি। বাট আমি যখন ফর্ম সাবমিট করব, আমি একটা ডিফারেন্ট ফাংশনে যাচ্ছি, সেখানে যদি আইডিটা না পাঠায় তাহলে কোন রোটা আইডি আপডেট করব আমি, সেটা বোঝা যাচ্ছে? কাকে আপডেট করব তাকে মনে রাখার জন্য তার আইডিটা আমি হিডেনে রেখে দিয়েছি, ওই ফর্মের হিডেনে। বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি এবার ঠিক করি যে এটা অ্যাকচুয়ালি পাবলিশ সিলেক্ট থাকার কথা না, এটা সিলেক্ট হবে কি আনপাবলিশ। হ্যাঁ, কোথায়? আপনি ওই যে ইয়েটা স্পেলিং চেক ট্রু করে রাখবেন, HTML5 এর অ্যাট্রিবিউটটা ট্রু করে রাখবেন, তাহলে দেখাবে। আচ্ছা, এবার এখানে আসি। সিকিউরিটিতে সমস্যা কি না? আইডিটা তো একটা ফিল্ড আকারে দেখাচ্ছি, বাট আমাদের ওই আইডির আগে যেটা দেখাচ্ছে ওটা ফাংশন, কোনো পেজ বা কোনো ফাংশনের ইয়ের নাম, ফাংশনের নাম। বাট ফাংশনটা কার মধ্যে আছে? একটা কন্ট্রোলারের মধ্যে। কন্ট্রোলার তো আমার সিকিউর। আইডি 4 এর জায়গায় যদি আমি 5 দেই, হ্যাঁ, আমি যদি ইউআরএল এর জায়গায় 5 দেই, এটা যদি এন্টার দেই 5 উঠে আসবে। না, এটা এইখানে ঠিক আছে, ঠিক বলেছেন যে আমি যখন এটা চেঞ্জ করব এটা হয়তো সিকিউরিটি ইস্যু। আপনি যদি চান এটাকে কি করতে পারেন, এনক্রিপ্ট করতে পারেন। হ্যাঁ, এনক্রিপ্ট করে দিতে পারেন। হ্যাঁ, আপনি এটা এনক্রিপ্ট করে দিতে পারেন, ওই এনক্রিপশন করে আবার এখানে এনে ডিক্রিপ্ট করে দেখাতে পারেন। এনক্রিপশন লাইব্রেরি আছে, এটা একটা মাঝে কোনো একটা ক্লাসে যেন আছে দেখানোর কথা আছে। কোডিনেটরে তো এনক্রিপশন লাইব্রেরি আছে, কোডিনেটরে কোনো একটা সেশনে আছে, এটা নাই বলে ওটা দেখাবো তো, কোনো বলছি না যে কোনো একটা সেশনে আছে, সামনের দিকেই আমরা যাই, প্রসেস অনুযায়ী আগায়। এ ধরনের কোশ্চেন আসা ভালো, যে তার মানে আপনারা কিন্তু বুঝতে পারছেন, এটা আমি বোঝা যাচ্ছে। তো এটা এনক্রিপ্ট করে দেখাবো আমি। ওকে, আমি এদিকে আসি। সো পাবলিশ আনপাবলিশে আপনারা নিজেরাই পারবেন। এনকোড আর ডিকোড একটা ফাংশন আছে এনক্রিপশন লাইব্রেরিতে, দিস লোড লাইব্রেরি এনক্রিপশন, তারপরে একটা ফাংশন কল করবেন, দিস এনক্রিপশন এনকোড, ভ্যালু দিয়ে দেবেন, এনকোড হয়ে যাবে। ওটা একটা ভেরিয়েবলে রাখবেন, পরবর্তীতে ওই ভেরিয়েবলটা যদি আবার রিয়েল ভ্যালুতে নিতে চান, দিস এনক্রিপশন ডিকোড ফাংশন কল করে স্ট্রিংটা দিয়ে দেবেন, ডিকোড হয়ে যাবে। ছোট জিনিস। হ্যাঁ, আচ্ছা, আমি এটা আগাই। হ্যাঁ, এটা আগাই, প্রসেসে আছে তো এলোমেলো হয়ে যাবে না হলে। কোথায় যেন কাজ করার কথা?
আচ্ছা পাবলিশটা, আচ্ছা রেডিও বাটন তারপরে পাবলিশ, এখানে একটু কন্ডিশন লিখি। Category info, publication, status equal যদি 1 হয় তাহলে পাবলিশটা চেক দেখাবে। পাবলিশটা আনচেক, ঠিক আছে। যদি 1 হয় চেক, আর যদি 1 না হয়ে 0 আসে, দুইটা ভ্যালুই তো আসবে, যে কোনো একটা, তখন আসবে আনচেকড অবস্থা। আচ্ছা এই কাজটাই আবার এখানে যদি করি, if এত কোড না লিখে ডাইরেক্ট ওই চেক রান চেক ওখানে ইকোটা ইকো চেকটা রান চেক করে দিয়ে ফুল মানে আরেকবার লজিকটা অ্যাপ্লাই করতেছে না, দেখেছেন ওটা না করে জাস্ট চেকটা ইকো করবে অথবা ইকো করবে না, ওটা তো অ্যাট্রিবিউট। হ্যাঁ ওটা টেস্ট ইকো না, আপনি কখন ইকো করবেন? আপনি যদি না জেনে ইকো করেন কিভাবে বসাবেন? লাইক আপনার হচ্ছে কম্বো বক্স, হ্যাঁ কম্বো বক্সে আপনার হচ্ছে সিলেক্ট যে ভ্যালুটা আছে আপনার ডাটাবেসে ওইটা কি থাকে ওইটা আপনাকে ডিসপ্লে করে দেয়। এখানে আমার যে রেডিও বাটন গুলো আছে, আমার একবার একটা করতে হবে কি চেক, আরেকবার কি আনচেক। কারণ আমি যদি লজিকে না নেই, মনে করেন ডেটাবেস থেকে ভ্যালু আসে, যদি আমাদের পাবলিকেশন স্ট্যাটাস 1 আসে, পাবলিকেশন স্ট্যাটাসের ফিল্ডটা চেক দেখাতে হবে, আর আনচেক দেখাতে হবে কাকে? আনপাবলিশ যেটা। আবার উল্টো যদি আসে, আনপাবলিশ যদি 0 আসে, তখন তো আবার পাবলিকেশন স্ট্যাটাসের ফিল্ডে কি দেখাতে হবে? আনপাবলিশ যেটা সেটা চেক দেখাতে হবে, আর পাবলিশ যেটা ওটা আনচেক দেখাতে হবে। আপনাকে ইফ এলস ইউজ করতেই হবে। আমি বলছিলাম ইফ এলস ইউজ করলেন আপনি ইনপুটের ভিতরে, ইনপুটের ভিতরে আপনি ইফ এলস ইউজ করে ইকো চেক যদি 1 হয় তাহলে চেক ওই কোডটা শো করবে। ওটা আরো জটিল হয়ে যাবে, তাই না? আমি যদি ইনপুটের মধ্যে ভেঙে ইফ এলস লিখতে চাই, অনেকে বোধগম্য হবে না, বুঝতে পারছেন? যারা আমরা কিছুদিন কাজ করছি তারা হয়তো বুঝবেন, বাট আমি যদি ম্যাক্সিমাম যদি বলি যে ওই কোডটা লিখি, যে ভ্যালু লিখেছিলাম না ইফ এলস, ম্যাক্সিমামই বোঝে নাই। স্যার এখন একটা কই লিখলেন আগেরটা উপরে ফার্স্টে দেখেন, আমার যে রেডিও বাটন ইনপুট, একটার নাম কি পাবলিশড, পেছনে যান, ঠিক আছে। একটা হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস 1 চেকড, যদি পাবলিকেশন স্ট্যাটাস 1 আসে, এলসে কি আসবে? পাবলিকেশন স্ট্যাটাস 1 ভ্যালু, বাট এটা কি থাকবে? চেকড হবে না, আনচেকড অবস্থা। আবার আমি লিখছি আনপাবলিশড এর জন্য, যদি পাবলিকেশন স্ট্যাটাস আসে 0, দেন এটাকে এখানে দেখাবে কি চেকড, আদারওয়াইজ আনচেকড। উনি যেটা বলেছেন যে, হ্যাঁ আমি বলি, উনি যেটা বলেছেন যে আমি চেকবক্স দুইবার লিখেছি, আমি যদি এই কন্ডিশনটা চেকবক্সের ভেতরে লিখতাম, এই জায়গায় আমি যদি পিএসপি স্টেটমেন্ট দিতাম যে ইফ ভ্যালু আসলে চেকড, এলস আনচেকড, তার মানে আমার ইনপুট বক্স দুইটা লিখতে হতো না, ইনপুট বক্সের লাইন একটাই লিখতে হতো, বাট ইফ এলস ওখানে লিখতে হতো, রাইট? না, এটাই থাকবে, এটা অনেক সহজ হবে আপনাদের জন্য। হ্যাঁ, আপনারা নিজের ওই কোড লেখা শিখবেন, আরেকটু সময় গেলে আপনারা লেখা শিখবেন, ঠিক আছে? একই জিনিস। একবার পাবলিশ হলো না, একবার আনপাবলিশ। হ্যাঁ এটাই
আমি সেটাই খাওয়ানোর চেষ্টা করছি আর কি। ইকুয়াল ইকুয়াল কি এটা কি হবে? প্রাথমিকভাবে বেশ কিছু কোড লিখতে হলো, বাট তারপরেও বোঝার জন্য সহজ হবে। এখানে অনেক ডাটা এরর চলে আসছে এডিট ক্যাটাগরিতে, এত এরর আসার কারণ, এবং ইনফাইনাইট লুপ পড়ে গেছে। না ওইটা বিষয় না, কোথাও ইফ এলসে গন্ডগোল হয়েছে। ঠিক আছে, আরেকবার দেখি। সেশন নিয়ে দেখেন, এটা আনপাবলিশ ছিল, আনপাবলিশটা চেকড অবস্থায় আসছে, তাই না? আর যেটা পাবলিশ থাকবে না, আমি যে পাবলিশড আছে, আমি যদি সফটওয়্যারকে এডিট করতে চাই তাহলে তো পাবলিশডই দেখাবে। যখন যে অবস্থা সেই অবস্থায় তাকে দেখাবে। সে যদি আনপাবলিশ থাকে এডিট করতে এসে আনপাবলিশ দেখাবে, সে যদি পাবলিশ থাকে এডিট করতে এসে পাবলিশ দেখাবে। আচ্ছা, একটা পেন ড্রাইভ দেবেন, আমি একটা ছোট্ট ফাইল, একটা ভ্যালিডেশন ফাইল দিব। যে কোয়েরি দিয়ে ভ্যালিডেশন দেওয়া যায়, বাট এখন আমি যেটা দিব সেটা হচ্ছে পিওর জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন। হ্যাঁ, কোনো একটা লাইব্রেরি যখন আপনি ইউজ করবেন, ওটা ইউজ করার আগে যে লাইক আপনি যখন প্রোগ্রামিং করবেন, আমি কিন্তু ডিরেক্ট প্রোগ্রামিং সিনট্যাক্সের আলোচনা ফ্রেমওয়ার্ক শুরু করে দিতে পারতাম, তাই না? আগে কিন্তু পিএসপি সিনট্যাক্সগুলো আলোচনা করেছি, তারপর আস্তে আস্তে করে আমরা বুঝতে শিখেছি। ঠিক তেমন যদি আমরা ভালো যে কোয়েরি ইউজ জানতে চাই, আমাকে কিন্তু জাভাস্ক্রিপ্ট আগে ভালো করে বুঝতে পারতে হবে। হ্যাঁ, তো জাভাস্ক্রিপ্ট কোড, জাভাস্ক্রিপ্টের উপরে প্রাথমিকভাবে আপনারা যখন শিখবেন, জাভাস্ক্রিপ্টে বেশি কনসেন্ট্রেট করবেন। আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো কিছু বানাবো, লাইক যে কোয়েরি তো একটা লাইব্রেরি, তারা ওটা বিল্ড আপ হয়েছে জাভাস্ক্রিপ্ট দিয়েই, বা অ্যাজাক্স, হয়তো অ্যাজাক্স ফাংশনালিটি তৈরি করাই আছে, আমি অ্যাজাক্স শিখবো নিজে কোড করে, পরে হয়তো ইউজ করাটা কি সহজ না? যে আপনি যদি ফাইট করতে পারেন বড় লোকের সঙ্গে, ছোটদের সঙ্গে তো ফাইট করা যাবে, বোঝা যাচ্ছে? তো ওই কোড প্রোগ্রামিং করে আগে শিখতে হবে, তারপরে যেহেতু ইউজ আছে, হেল্পলাইন আছে, আপনি সেটা হেল্প নেন, ইউজ করেন সহজে যেটা পারা যায়। আচ্ছা, তো আমি একটা ছোট ফাইল দিচ্ছি, এটা প্রজেক্টের মধ্যে অ্যাড করতে হবে। পিএসপি জানার জন্য যদি আমি বলি শুধু পিএসপি জানবেন, তখন র কোডিং এবং ওপি কনসেপ্ট, যেটা ওপি কনসেপ্টে বেশি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, হ্যাঁ, ক্লাস বেস প্রোগ্রামিংটা এবং বিভিন্ন ধরনের যে কনসেপ্ট, ওটার উপরে কাজ কনসেন্ট্রেট করে মানে বেশি শিখতে পারবেন, পিএসপি কে ভালো মতো শিখতে পারবেন। আমি যখন ফ্রেমওয়ার্কে আসি তখন কিন্তু পিএসপির আদার্স ওদিকে ফোকাস করাই যাচ্ছে না, আমরা পুরোপুরি কনসেন্ট্রেট করছি কার উপরে? ফ্রেমওয়ার্কের বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনের উপরে। তো পিএসপি ভালো জানার জন্য আপনাকে ওপি পিএসপিতে কনসেন্ট্রেট করতে হবে। ঠিক আছে,
শুধু জাভাস্ক্রিপ্ট জানলে তো হবে না, যারা জাভাস্ক্রিপ্ট জানে তারা শুধু যদি জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সপার্টাইজ তাদের থাকে তারা HTML5 CSS3 জেনে নেবে অথবা জাভাস্ক্রিপ্টের কোনো লাইব্রেরি জেনে নেবে, রাইট? ক্লায়েন্ট এন্ড প্রোগ্রামার হিসেবে তারা কাজ করবে, তাহলে তাদের ভালো দাম আছে। শুধু জাভাস্ক্রিপ্ট জেনে কিন্তু আপনি যদি HTML CSS ভালো না জানেন দাম নেই। অথবা আপনি সার্ভার ল্যাঙ্গুয়েজও জানেন এবং জাভাস্ক্রিপ্টটা হচ্ছে আপনার জন্য একটা অ্যাডভান্টেজ, আপনি খুব ভালো জানেন, সেটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এই ফাইলটা একটু অ্যাড করেন প্রজেক্টের মধ্যে। আপনারা আপনাদের যে প্রজেক্ট ব্যাস 10 প্রজেক্ট জেএস ফোল্ডারের মধ্যে আমি এই জেএসভ্যাল ফাইলটা অ্যাড করে দেন কিছুক্ষণ পর। হ্যাঁ, না এই জেএস ফোল্ডারের মধ্যে রুটের জেএস ফোল্ডার। আমরা ভিডিও দেখে দেখে র ফাইলটার মধ্যে ট্রাই করলাম। বলছি না র ফাইলটা মানে আমরা আগে লাস্ট ক্লাস যেটা করছি ওটার মধ্যে তো ওভাররাইটটা হয়। আচ্ছা, ওভাররাইট ক্লাসটা না নিয়ে আমরা আগে ক্লাসটা নিয়ে গেলাম। আমি ওই যে এর আগের দিন কিন্তু দিয়েছে, আজকে কিন্তু নতুনটা নেই নাই। এখন তো আজকে ওটা ঠিক আছে, ঠিক আছে, নিজেরই লিখতে হবে না। দেখেন এখানে আমি যেটা করব আর কি, ভ্যালিডেশন বলতে কি বোঝায়? একজন আমাকে অনেক আগে কোশ্চেন করে রেখেছে যে ভ্যালিডেশন বিষয়টা কি, বা ফর্ম ভ্যালিডেশন বিষয়টা কি। ফর্ম ভ্যালিডেশনটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে স্পেসিফিক কিছু ফিল্ড যেখানে আপনি ভ্যালু না দিলে ইউজারকে বলবেন মানে এই ফর্মটা সাবমিটই হতে দেবেন না। হ্যাঁ, এই ফিল্ডে যদি ভ্যালু না থাকে আপনি এটাকে সাবমিটই করতে দেবেন না, ঠিক আছে? রিকোয়ার্ড আর কি। এবং রিকোয়ার্ড বলতে লাইক রিকোয়ার্ড এক জিনিস আর ভ্যালিডেশন আরেকটা জিনিস। রিকোয়ার্ড হচ্ছে আপনি ভ্যালু দেবেন, সে যে কোনো ভ্যালুই মেনে নেবে, রাইট? আর ভ্যালিডেশন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রুলস চেকিং, যে আপনি যে ভ্যালুটা দিচ্ছেন ওটা কারেক্ট ভ্যালু কিনা সেটা ওটা কনসার্ন, মানে তার কাছে এটা মূল বিষয় না যে এটা একটা কারেক্ট ভ্যালু কিনা। লাইক আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি, আর ইমেল অ্যাড্রেস এটা আছে কি নেই সেটা কিন্তু আমি চেক করতে পারবো না কোনোভাবেই, বাট আমি এটা চেক করতে পারি যে এটা ইমেলের ফরম্যাট কিনা। যে ফরম্যাট চেকিং এটাকেই বলা হচ্ছে কি ভ্যালিডেশন। ভ্যালুর ফরম্যাট চেকিংটাই হচ্ছে ভ্যালিডেশন। ভ্যালুর ফরম্যাট চেক করতে পারে কে? জাভাস্ক্রিপ্টের কিছু অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ আছে লাইক জেএসভ্যাল, সেটা ইউজ করা হয়ে থাকে। তো এখানে কিন্তু অপশনগুলো দেখানোর সুযোগ খুব কম ভ্যালিডেশনটা দেখানো, কারণ এখানে একটা মাত্র ইনপুট বক্স আছে। ফর্মে 10টা ফিল্ড আছে, এখন একটা ফিল্ড আছে আমার নেম, এটা না লিখলে আমার ফর্মটা সাবমিট হবে, তখন আমাকে একটা মেসেজ শো করবে। এই মঙ্গলবারটা আর কি, ঠিক আছে? শুক্রবার পর্যন্ত পেতে পারেন আপনি, রাইট? এরকম ম্যান্ডেটরি কিছু ফিল্ড দিয়ে দেওয়া যায় না? সেটাই আমি বলছি, অবশ্যই ওই স্পেসিফিক ফিল্ডটাতে আপনি ভ্যালু দিতেই হবে। আমি সবগুলোর জন্য ম্যান্ডেটরি বলছি না, আমি স্পেসিফিক ওই ফিল্ডের জন্য ভ্যালু ম্যান্ডেটরি করছি। বাকি ফিল্ডগুলোতে ভ্যালু থাকুক আর না থাকুক এটা মাথা ব্যথা নেই আমার, শুধু ওই ফিল্ডটাতে ভ্যালু আমাকে দিতেই হবে, এর জন্য রিকোয়ার্ড করা হয়। এখন আমরা হ্যাঁ, আমি যে জেএসভ্যাল ফাইলটা লিংক করেছি এটা প্রাথমিকভাবে আমি আমার যে মাস্টার পেজ আছে মাস্টার পেজের সঙ্গে লিংক করে দেই। আমরা কোথায় রেখেছি? জেএস এর ভেতরে JSVal javascript validation.js ফাইলটা লিংক করেছে। আমাদের পেজটার নাম কি? এডিট ক্যাটাগরি। আমি নামের যে ফিল্ডটা এটাকে আমি ম্যান্ডেটরি করছি, মানে ম্যান্ডেটরি করতে চাচ্ছি যেখানে ভ্যালু তাকে দিতেই হবে। ভ্যালু না দিলে, যদিও এখানে কিন্তু এডিট যখন আপনি করতে এসেছেন ভ্যালু কিন্তু আছেই, মূলত ভ্যালিডেশনটা সবচেয়ে বেশি দরকার পড়ে কখন?
নতুন যখন অ্যাড করছেন, তাই না? তো ওখানে আপনি দিতে পারেন, আমি ওখানেই অ্যাড করি, বেটার, তাই না? এখানেও আমাকে অ্যাড করতে হবে, ওখানেও আমরা অ্যাড করি। যে অ্যাড ক্যাটাগরি পেজটাতে গেলাম, অ্যাড ক্যাটাগরিতে গিয়ে আমি ভ্যালিডেশনটা দেওয়ার চেষ্টা করছি প্রাথমিকভাবে ওই ফিল্ডটা যেটা আমার কাছ থেকে ক্যাটাগরি নেম নিচ্ছে। সো ক্যাটাগরি নেম আপনাকে দিতেই হবে। এর জন্য প্রথমে যদি আমি শুধু রিকোয়ার্ড লিখে দেই, এটা HTML এর অ্যাট্রিবিউট আর কি, HTML5 এর অ্যাট্রিবিউট রিকোয়ার্ড। যদি আমি বাটন প্রেস করি আমাকে বলছে যে প্লিজ ফিল আউট দিস, এটা HTML এর। বাট আমি যদি যে কোনো ভ্যালু দিয়ে বাটনটা প্রেস করি এটা কিন্তু সেভ হয়ে যাবে। এখানে নামের মধ্যে নাম্বার আছে বা আরো অনেক কিছু, লাইক আপনি অনেক স্পেশাল ক্যারেক্টারসও দিয়েছেন, ঠিক আছে না? তো আমি যখন অ্যাড করে দিব ডাটাটা কিন্তু সেভ হয়ে যাবে। মানে রিকোয়ার্ড বলতে যেটা বোঝায় যে এখানে একটা ভ্যালু আপনাকে দিতে হবে, এটা HTML এন্ড থেকে, রাইট? বাট ভ্যালিডেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, ফর্ম ভ্যালিডেশন বলতে যে বোঝায় সেটা হচ্ছে আপনি যে ভ্যালুটা নেবেন এই ভ্যালুটা অ্যাপ্রোপ্রিয়েট রুলস ফলো করে আসছে কিনা, প্রপার রুলস ফলো করে আসছে কিনা। নেম হতে হলে নেমিং এর কিছু রুলস আছে। নামের মধ্যে যে কোনো ওয়ার্ডে মানে যে কোনো ক্যারেক্টারই আসতে পারে না, পারে কি? নামের মধ্যে কি কি আসতে পারে? ক্যাপিটাল লেটার অ্যালফাবেট, স্মল লেটার অ্যালফাবেট, আর কি ডট আসতে পারে, আন্ডারস্কোর আসতে পারে, হাইপেন আসতে পারে, স্পেস আসতে পারে, এছাড়া তো আর কিছু আসবে না। এই যে এই ক্যারেক্টারগুলো আপনি দিতে পারবেন এবং এর বাইরে কোনো কিছু দিলেই আপনাকে ফর্ম সাবমিট করতে আমি দিব না, এই কাজটা করে দেবে কে? জাভাস্ক্রিপ্ট। না, নামের মধ্যে তো 1 2 থাকে না। ইউজার নেম ভিন্ন কথা, আমি নাম বলছি, কারো নাম নিচ্ছি, তার নাম তো আর 1 2 থাকার কথা না, তাই না? ইউজার নেম আর নাম কিন্তু ভিন্ন। আমি লগ ইন করার জন্য ইউজার নেম হচ্ছে, ওখানে আপনি নিউমেরিক দিতেই পারেন। বাট আমি যখন কারো নাম নিচ্ছি, নামের মধ্যে তো আর নাম্বার থাকার কথা না। এইগুলো তো রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন আমরা দেখবো, রেগুলার এক্সপ্রেশন এই আসবে একটু পরেই, রেগুলার এক্সপ্রেশনটা আসবে। আরো একটা জিনিস হতে পারে ডুপ্লিকেট, আপনি কোনো কিছু একটা দিচ্ছেন ওটা হচ্ছে সার্ভার এন্ডেড আর ওটাও ভ্যালিডেশন, সার্ভার এন্ড ভ্যালিডেশনের মধ্যে পড়ে, আসবে, দেখাবো। ডুপ্লিকেসি এটা অ্যাজাক্স দিয়েই দেখাবো, ঠিক আছে? এটা অ্যাজাক্স ইউজ করবো আমি, তখন দেখবেন যেন ডুপ্লিকেসি চেক হচ্ছে। আচ্ছা, এবার এটা অ্যাকচুয়ালি ভ্যালিডেশনটা কখন করবে? অটোমেটিক না, আমি যখন সাবমিট বাটনটা প্রেস করব তখন বলবে সে যে এই ফিল্ডের ভ্যালুটা ভুল আছে, রাইট? তো আমি এখান থেকে যে জেসভ্যাল ফাইলটা লিংক করলাম, ওই জেসভ্যাল ফাইলটার একটা মেইন ফাংশন আছে, ওই ফাংশনটা কল করব ফর্মের অন সাবমিটে। প্রচুর কোড আছে, খুলে দেখেন নাই? দেখেন কত লাইনের কোড আছে, তাই না? 420 লাইন, একেবারে 420, হ্যাঁ 420 আছে। তো এইটা, এই যে ফাংশনটা ভ্যালিডেট স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে মেইন ফাংশন, মাদার ফাংশন বলা হয়। এটাকে যদি অন সাবমিটে আমি দিয়ে দেই এবং পুরো ফর্মটা যদি এর কাছে প্যারামিটার আকারে পাস করি, ফর্মের মধ্যে যদি জাভাস্ক্রিপ্টের যে রুলস, সেই রুলসগুলো আমি স্পেসিফিক ফিল্ডের জন্য সেট করে দেই, তখন এই ফাইলটা পার্টিকুলার ফিল্ডের উপরে যে রুলস আছে, রুলস ধরে ধরে ওটাকে ভ্যালিডেট করবে। আমি কি বোঝাতে পেরেছি? আমি এই ফাংশনটা কল করব এবং এই ফাংশনের প্যারামিটার আকারে পুরো ফর্মটাকে এর কাছে পাস করব। ফর্মের ফিল্ডের মধ্যে যে যে রুলস ডিফাইন করা আছে, মানে অ্যাপ্লাই করে দিয়েছেন, সেই রুলসগুলো সে এই ফ্রেম যে লাইব্রেরি রুলসের সঙ্গে মেলাবে। যদি মেলে ট্রু বলে, সবগুলো ভ্যালিড হয়, সে ট্রু রিটার্ন করবে। আর যদি একটাও ভ্যালিড না হয়, সে কি করবে? ফলস রিটার্ন করবে। তো আমরা এই ফাংশনটা কল করব, ভ্যালিডেট স্ট্যান্ডার্ড ফাংশনটা। এটাই মেইন ফাংশন। অন সাবমিট ক্লিক না, হ্যাঁ, অন সাবমিটে আমরা একটা ফাংশন ক্লিক কল করব যার নাম হচ্ছে ভ্যালিডেট স্ট্যান্ডার্ড। আর আমি যদি পুরো ফর্মটা পাঠাতে চাই, লিখবো কি দিস বলতে এই ফর্মটা।
ওকে, আর ভ্যালিডেট স্ট্যান্ডার্ড ফাংশনটা রিটার্ন করবে কোনো কিছু। যদি রিটার্ন ট্রু করে দেন কোথায় যাবে, অ্যাকশনে। আর যদি রিটার্ন ফলস করে তখন কি প্রম্পট চলে আসবে, এরর গুলো ডিসপ্লে করবে। যাই হোক, এখন এই যে লাইব্রেরিটা, জেসভেল লাইব্রেরিটা অথবা প্রোটোটাইপ, জেসভেল বা প্রোটোটাইপ নামে আপনারা অনলাইনে পাবেন, বাট এটা অনেক রিচ টাইপের একটা ফাইল, যদিও বেশ পুরনো। এই ফাইলটা আমি যখন কোড করতাম তখন ইউজ করতাম। ওকে, কম্পিউটার সফটওয়্যার ফার্মগুলোতে যখন কোড লিখতাম তখন এর মধ্যে অনেক অ্যালগোরিদম কিন্তু আমরা নিজের থেকেই লিখা। রিচ টাইপের মোটামুটি যা যা একটা ফর্ম ভ্যালিডেশনের জন্য লাগে সকল অ্যালগোরিদমই এখানে করা আছে। একটা ফর্মে মানে একটা ওয়েবসাইট বানাতে গেলে বা অনেক ধরনের ওয়েবসাইট যখন বানাবেন, ভিন্ন ভিন্ন টাইপের ফর্ম ফিল্ড আসবে। কখনো ইমেল অ্যাড্রেস, কখনো টেলিফোন নাম্বার, কখনো আইপি অ্যাড্রেস, কখনো মানি, তাই না, কখনো ক্রেডিট কার্ড নাম্বার, কখনো কি জিপ কোড, পোস্টাল কোড বা আদার্স যে যে ফিল্ডগুলো আসতে পারে তার উপর বেস করে প্রত্যেকের জন্যই কিন্তু এই অ্যালগোরিদমিক বা এই রেগুলার এক্সপ্রেশন অ্যালগোরিদমগুলো আমরা লিখে রেখেছি। এখন এই অ্যালগোরিদমগুলো আপনি কোথায় পাবেন? regularexpression.com ওয়েবসাইটটাতে যাবেন, ওখানে নিউজলেটার সাবস্ক্রাইব করে রেজিস্ট্রেশন করে রাখবেন, প্রতিনিয়ত তারা আপডেট দেয় আপনাকে। রেগুলার এক্সপ্রেশন ওয়েবসাইট, হ্যাঁ, ওখান থেকে আমরা এক্সপ্রেশন গুলো নিতাম এবং কেস আকারে লিখে এটাকে আমরা ইউজ করি। আমাদের নিজেদের লেখার দরকার নেই, একটু জটিল টাইপের একটা অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা কিন্তু বেশ জটিল টাইপের একটা অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ, যা সহজে বোধগম্য নাও হতে পারে অনেকের কাছে, রাইট? আমি সিম্পল একটা অ্যালগোরিদম আলোচনা করলেই বুঝতে পারবেন, বিশেষ করে যে নামের জন্য যে অ্যালগোরিদম, ওইটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। এখানে বেশ কিছু অ্যালগোরিদম লেখা আছে, আপনারা ইউজ করতে পারবেন। এখন এটা আমার 2009 এর জুন পর্যন্ত আপডেট করা আছে, এরপরে আর আমি আপডেট করি নাই আর কি। হ্যাঁ হ্যাঁ, দেখেন কোন কোন অ্যালগোরিদমে কি কাজ। আমি যদি নিচ থেকে যাই, ডিসকাউন্ট অ্যামাউন্ট, হ্যাঁ, ডিসকাউন্ট অ্যামাউন্ট ভ্যালিডেশন, এটা কি পার্সেন্টেজ জন্য, পার্সেন্টেজ ভ্যালিডেশন, ফ্লোটিং ভ্যালু, পোস্টাল জিপ কোড, আইপি অ্যাড্রেস, মানে নাম ধরে ধরে বোঝা যাচ্ছে যে কখন আপনি কোনটা ইউজ করবেন। এই যে ক্রেডিট কার্ড ভ্যালিডেশন, ক্রেডিট কার্ড ভ্যালিডেশন, পিসি কোড ভ্যালিডেশন, ডেট ভ্যালিডেশন, টেলিফোন ভ্যালিডেশন, ইমেল অ্যাড্রেস ভ্যালিডেশন। স্যার ইমেল অ্যাড্রেস যদি ভ্যালিডেট করে স্যার এটা তো জাস্ট নামের এগেইনস্টে ভ্যালিডেট করে, কিন্তু ও কিভাবে বলে যে ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড আছে? না, ওটা এটাই তো আমি বলছিলাম যে ইমেল অ্যাড্রেসটা আদৌ কোনো সার্ভারে আছে কিনা সেটা কিন্তু আমি দেখতে যাব না, আমি শুধু দেখবো ফরম্যাটটা ঠিক আছে। যে লাইক আপনি কোনো কিছু লিখেছেন কিনা, লাইক 2-4টা ক্যারেক্টার, তারপরে কি @সাইন, দেন আবার ক্যারেক্টার, দেন ডটের পরে অ্যাটলিস্ট 2 ক্যারেক্টার। স্যার তাহলে কি এখন এই জিনিসটা ভেরিফিকেশন করে যে লাইক আপনি ইমেল ভেরিফাই করার পরে আপনার অনেক অ্যাকাউন্ট বা এটা ডিফারেন্ট ভাবে করা হয়, ওইটা অন্যভাবে করা হয়। যে লাইক আপনি আপনার ইমেলটা আপনি ঠিকমতো দিচ্ছেন কিনা, আপনারই ইমেল কিনা, এটা টেস্ট করার জন্য আপনার কাছে একটা লিংক পাঠায় যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন। আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করেন, তখন কি আপনার লিংকে আপনার ইমেলে একটা লিংক পাঠাবে, ক্লিক করলে দেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে। আপনি ছাড়া তো আপনার ইমেলের ইনফরমেশন অন্য কেউ তো জানে না, বোঝা যাচ্ছে? ওটা সার্ভার এন্ড বা অন্য একটা টেকনিক্স। বাট এখানে যেটা হবে যে আমি ফরম্যাটটা ঠিক মতো সে দিচ্ছে কিনা সেটা শুধু চেক করব। আচ্ছা, আমরা নামের জন্য কোনটা ইউজ করতে পারি? নামের জন্য মূলত ইউজ করা হয়ে থাকে জেসভেল RX আলফা। হ্যাঁ, এখানে দেখেন অ্যালগোরিদমের সিনট্যাক্স হচ্ছে এতটুকু একটা সিনট্যাক্স, আবার থার্ড ব্র্যাকেটের পরে এতটুকু আরেকটা সিনট্যাক্স। রিয়েল অ্যালগোরিদম হচ্ছে এতটুকু। এখানে কি আছে, আপনি যে ক্যারেক্টারগুলো লেখা হবে ওই ইনপুট বক্সে, যখন আমি এই অ্যালগোরিদমটা ওই পার্টিকুলার ইনপুট বক্সের উপরে অ্যাপ্লাই করব, অ্যালাউ করবে কি কি, স্মল লেটারের A to Z, ক্যাপিটাল লেটারের A to Z, আন্ডারস্কোর এন্ড ডট, একটা ওয়ার্ডের মধ্যে এই ক্যারেক্টার এবং সিম্বলগুলো ইউজ হবে। 2টা ওয়ার্ডের মধ্যে যে স্ল্যাশ কিন্তু নামের মধ্যে আসবে না, এটা কিন্তু অ্যালগরিদমিক সিনট্যাক্স। 2টা ওয়ার্ডের মধ্যে থাকতে পারে কি ম্যাক্সিমাম একটা হাইফেন অথবা একটা স্পেস। এখানে কিন্তু একটা স্পেস আছে, খেয়াল করেছেন? একটা স্পেস, এর বাইরে কোনো কিছুই ওই ফিল্ডে যদি লেখা হয় তাহলে সে আর অ্যালাউ করবে না। যদি আমি এই পাশে প্লাস ডলার সামনে একটা ভেরিয়েবল, এটা ক্যাপ বলা হয়, এটা রুলস আর কি, এভাবে লিখতে হয় অ্যালগরিদমগুলো, সবগুলো অ্যালগরিদম কিন্তু এভাবে লিখতে হয়। ডট টেক্সট স্ল্যাশটা মানে কি? এটা ডিভাইডার, ওয়ার্ড ডিভাইডার, দুটো ওয়ার্ড
আলাদা আলাদা ওয়ার্ডের জন্য ডিভাইডার, রুলস আর কি, রুলস ডিভাইড করছে। এটা একটা রুলস, রাইট সাইডে এটা আরেকটা রুলস, রুলস ডিভাইডার বলা স্যার হয়। এটা ইউজ করতে হলে আমাদের এই নামটা কল করতে হবে right? হ্যাঁ, alpha। এই নামটা ইউজ করতে হবে, আমাকে ইউজ করতে হবে জেসওয়েল RX আলফা। এই রুলসটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই, এবং এই রুলসটা অ্যাপ্লাই করার আগে আমি যে ফিল্ডটাকে ভ্যালিডেট করতে চাচ্ছি, ওই ভ্যালিডেশন ফিল্ডটার উপরে রিকোয়ার্ড বলেছি, তাই না? রিকোয়ার্ড বলেছি, হ্যাঁ রিকোয়ার্ড বলার পর আমি অ্যালগরিদমটা বসিয়ে দিব। অ্যালগরিদমটা বসানোর জন্য এভাবে লিখতে হয় REGEXP, রেগুলার এক্সপ্রেশন, এবং এক্সপ্রেশনটার নাম কি? JSVAL RX আলফা। ঠিক আছে, যান। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয় না? অনেকদিন ধরে বাজছে না। অনেকদিন ধরে? লাস্ট উইকটা পুরোটাই নেই? 11 তারিখে লাস্ট নেওয়া হয়েছে। 11 তারিখের পরে আর কবে ক্লাস হয়েছে আপনাদের? 12 আর 14 না? 12, 14 আর 18। স্যার এই যে রেগুলার এক্সপ্রেশন এটা কি স্যার HTML এর থেকে? স্যার আমি যখন না। রেগুলার এক্সপ্রেশন ইউজ করছি তখন কি আমার রিকোয়ার্ডটা দরকার আছে? হ্যাঁ আছে, রিকোয়ার্ড দেওয়ার দরকার আছে। রেগুলার এক্সপ্রেশন তো চেক করবে আপনি A to Z দিচ্ছেন কিনা, রিকোয়ার্ড তো চেক করবে। আপনাকে ডাটা দিতে বাধ্য করবে কে? রিকোয়ার্ড। আর আপনার ভ্যালিডেট কিনা, আপনি প্রপার ডাটা দিচ্ছেন কিনা, এটা চেক করবে কে? রেগুলার এক্সপ্রেশন। স্যার একসাথে দুই তিনটা কল করলে কি স্যার কমা দিয়ে দিলে হবে? হ্যাঁ, আরেকটা যদি স্যার কল করতেন ভ্যালিডেশন। না, একটা ভ্যালিডেশন রুলস মানে একটা ফিল্ডের জন্য একটা রুলসই দেওয়া যাবে। দুই তিনটা স্যার দেওয়া যাবে না। স্যার ধরেন স্যার আমাদের ফার্স্ট নেমও লাগবে, লাস্ট নেমও লাগবে। ফার্স্ট নেম লাস্ট নেম আপনার আলাদা আলাদা ইনপুট বক্স থাকবে না? হ্যাঁ। আলাদা আলাদা বক্সের উপর একটা ইনপুটে একটাই একটা ইনপুটে একটা অ্যালগরিদম। কত তারিখে হয়েছে? 12, তারপর 14, 18। আচ্ছা। আচ্ছা। দেখেন এই অ্যালগরিদমটা বসানোর পরে বিষয়টা কেমন হচ্ছে। কোনো একটা ভ্যালু দিতে গিয়ে আমি নাম্বার টাম্বার বসালাম, রাইট? এবার যদি প্রেস করি আমাকে কি বলছে? ফিল্ড নাম্বার 1। এটা অ্যাকচুয়ালি এখানে আমি যদি আমার মেসেজটা দিতে চাই, যে আইডি ধরে দিয়েছে সে, হ্যাঁ আইডি ধরে মেসেজটা দিয়েছে, এবং মেসেজটা যদি আমি কাস্টম মেসেজ দিতে চাই, এখানে লিখতে হয় কি ERR, এরর। স্যার ফিল্ড নেমটা চেঞ্জ করে দিলে স্যার অন্য ঠিক আছে, এরর অ্যাট্রিবিউটটা ইউজ করবেন তখন। তো আবারও দিচ্ছি, সবকিছু ঠিক আছে, যদি একটা স্পেশাল ক্যারেক্টার যে কোনো কিছুই আসুক না কেন, আমি যদি অ্যাড করতে চাই আমাকে বলছে এন্টার ভ্যালিড। আমি যে এররের মধ্যে যা লিখলাম সেটাই কিন্তু এখানে চলে আসবে। স্যার একসাথে হ্যাঁ, না দরকার নাই। স্যার একসাথে যদি আপনি ডেসক্রিপশনের মতো ভ্যালিডেশন দেন, যদি দুইটা ভুল হয় স্যার মেসেজে কি দুইটা দেখাবে? না, প্রথমটা দেখাবে, তারপর দ্বিতীয়টা স্যার এক বক্সে দেখাবে না? এক বক্সে দেখাবে, আলাদা আলাদা বক্স। প্রথমে প্রথমটা চেক করবে, ওটা ট্রু করলে দেন পরেরটা, এটা একটা একটা চেক করে। স্যার 10টা ইরো। প্রথমটা দেখাবে না, 10টা অ্যালার্ট করবে না, একটাই অ্যালার্ট করবে। না তারপর আবার রিলোড তারপর আবার রিলোড করে আবার একটা অনেক সাইডে তো এরা একটু ভেরি ব্যাড অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে টেক্সট বক্সটা খুব সুন্দর রেড কালার হবে, নিচে একটা ইয়ে আসবে। এর উপরে সিএসএস দিয়ে দেবেন আপনি। ওটা ওইটা অ্যাপ্লাই করবো কিভাবে? ওটা অ্যাপ্লাই করবো কিভাবে? এই অ্যালগরিদমের মধ্যে যেটা করা আছে যে অ্যালার্ট বক্সটা দেওয়া আছে, এটার মধ্যে অ্যালার্ট বক্সটা দেওয়া আছে, বুঝা যাচ্ছে? আপনি যখন ওই লাইব্রেরিতে যাবেন তারা কল করেছে অ্যালার্ট বক্স। এখন আপনি যদি আপনার ওই মডেল বক্স যেটা আছে সেটা কল করে দেন, তাহলে ওর উপরে সিএসএস লেখা থাকলে হবেই আসবে। বুঝতে পেরেছেন? আপনি নিজ দেখুন। হ্যালো, হ্যাঁ মেজর বললে প্রবলেম আছে 10 টাকা করলে হ্যাঁ, একটা ঠিক করতে হবে।
হ্যাঁ হ্যাঁ পড়ানো যতগুলো ভুল হয় একবারে দেখা যায় হ্যাঁ আমার অসুখ করেছে পেজে কিভাবে দেবেন? যারা ওই দেখে পেজে তার পাশে বা লাল করে পাশে বা নিচে এই যে অ্যালার্ট ফাংশনের মাধ্যমে কি দেওয়া আছে, স্ট্রিং এরর মেসেজটা ডিসপ্লে করা আছে। এখন আপনি যে অ্যালার্ট মেসেজটা দিচ্ছেন, এখন যদি আপনি নিজে থেকে মেসেজিং করতে চান, ওই যে পাশে দেখায়, নিচ দিয়ে দেখায়, পাশ দিয়ে দেখায়, ওটা সব যে করি দিয়ে করা, ঠিক আছে? ওটা লাইব্রেরি ইউজ করে। তো লাইব্রেরি এক্সাম্পল তৈরি করা থাকে। আপনি একটা ফর্ম নেবেন, ফর্মের সাথে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করা আছে, সিএসএস লেখা আছে, আইডি টাইডিগুলো কল করা আছে, সাবমিট করবেন। এই যে ভ্যালিডেশন রুলসগুলো ওখানে বসানো আছে, সেটা কোন জায়গাতে মেসেজটা ডিসপ্লে করবে তারা ওখানে ডিফাইন করে দেয়। বোঝা যাচ্ছে? মানে এই জাভাস্ক্রিপ্টের উপরে তারা এক্সট্রা কোডিং করেছে, এক্সট্রা কোড করে কোন জায়গায় মেসেজ বসবে, কিভাবে মেসেজ আসবে সেটা দেখাচ্ছে। এখানে যেরকম অ্যালার্ট করে দেওয়া হয়েছে, এবং অ্যালার্ট যদি না করে দিয়ে এখানে যদি আপনি মনে করেন যে এখানে কিছু কোডের মাধ্যমে আপনি HTML পেজের কোথাও আপনি একটা ইনপুট ভ্যালু দিয়ে দেবেন, মানে HTML এর ইনারে আপনি কোনো একটা মেসেজ দিয়ে দেবেন, ঠিক আছে? তখন আপনি হয়তো সেভাবে আপনার মেসেজটা দেখাবেন। মানে এই জায়গাগুলোতে আপনাকে তখন কোড লিখতে হবে, এখানেও লেখা যায়। হ্যাঁ দেখেন, স্যার আপনি এটা অ্যালার্টে না দিয়ে একটা ইনারে কল করে দেন। দেখি দাঁড়ান। Throw error, alert, error select, error message. Focus, catch, ignore. দুইটা ওয়ার্ডের মধ্যে দিয়ে বানাবো। দুইটা ওয়ার্ডের ইনার HTML ট্যাগের মাঝখানে এই পজিশনটা, ট্যাগের যে মাঝখান পজিশন, এখানে আরো কোথাও আছে না, সময় হলে, হ্যাঁ সময়টা তো হচ্ছে না। জেসওয়েল একটা জায়গায় অ্যালার্ট,
error enter error select ভ্যালু পুট করছে না, এই অ্যালার্টটা কাজ করছে। এখন এখানকার একটা বিষয় আছে, ভেতরে আরো ঢুকতে হবে। ট্রাই ক্যাচ হচ্ছে এখান থেকে সুইচ ফিল্ডের টাইপ যদি হয় এরকম, থ্রো এররের ক্ষেত্রে কেসের মধ্যে এসে যে গেট এরর, এখান থেকে গেট এরর অ্যালার্ট ফাংশন কল হচ্ছে, ফিল্ডের নাম ধরে এরর এন্টার করছে। আমরা ঠিক আছে, ওখানে চলে আসে যে এন্টার ভ্যালিড ক্যাটাগরি, কোনো একটা ইনারে আমি শো করাচ্ছি। যদি এখান থেকে দেই দেন এটার ভ্যালিড ধরবে। সো আপনি স্পেসিফিক ফিল্ডের পাশে দেখাচ্ছেন। এখন সবগুলো এরর চেক করে এটার যে প্রসেস, একটা একটা করে ধরে ধরে দেখাবে, রাইট? আমি যদি এটা অ্যালার্টে আসছিল, এটা আমি ফিল্ডে দিয়ে দিয়েছি, এখন ওই ডিফটার উপরে কি সিএসএস লেখা যাবে না? আপনি তো ক্লাসের নাম বলে ক্লাস বলে দিলে সুন্দর করে চলে আসবে মেসেজগুলো, রাইট? বুট স্টপে ক্লাস লিখে আছে। এখন আমি যদি, অনেকে মনে করছে এরকম যে যদি একবারে 10টা এরর আসে 10টা প্রম্পট আসবে কিনা, তো 10টা না, 10টা একবারে না, একটা একটা করে সে চেক করে। 10টা একবার ধরতে গেলে আমরা যেই করি হ্যাঁ, 10টা একবারে ধরতে গেলে 10টাতেই ভুল, তাহলে যে করি প্রসেসে যেতে হবে। ওরা ইন্ডিভিজুয়াল ফিল্ড ধরে, এটা এক মানে প্রথম থেকে ধরতে ধরতে নিচের দিকে আসবে সে। ওকে, প্রথমবার প্রথমটা প্রম্পট করবে, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা, তারপর চতুর্থটা। যদি ভুল করে, যখন যেটা উপরের দিকে সবগুলো কারেক্ট, একটা ভুল নিচের দিকে, ওই একটাই ধরবে। ঠিক আছে, এরকম না যে সবগুলো ধরতে ধরতেই আসবে, ভুল মানে সঠিক ভ্যালু থাকলে তো সে আর ধরবে না। বোঝা যাচ্ছে? সবগুলো তো একবারে তখনই ধরবে যখন পুরোটাই এমটি হবে। হ্যাঁ, পুরোটাই এমটি পেলে তখন একটা জিনিস যে একটা ভুল ধরবে। হ্যাঁ, যে আপনার পুরোটাই এমটি, আপনি সাবমিট বাটন প্রেস করে দিয়েছেন, লাইক এটা টেক্সট এরিয়ার ক্ষেত্রে যেটা হবে যে আমি যদি এটাকেও ঠিক আছে, আপনি যখন এখানে অ্যালার্ট বলবেন, এই যে এই ফিল্ডটা ওখানে কিন্তু ভ্যালু এক্সপেক্ট করছে এবং রিকোয়ার্ড দেওয়াতে এখানেও সে কিন্তু ভ্যালু এক্সপেক্ট করছে। খেয়াল করেছেন? এটা ওই রিকোয়ার্ড করার কারণে ব্রাউজার এখানে লাল করেছে। একাধিক ফিল্ড এখানে ভ্যালু দিতে হবে, বা আপনি এখানে ভ্যালু দিতে যাচ্ছেন, ফোকাস করেছেন, এটা অটোমেটিক সে রেড কালার দিয়ে দিচ্ছে। এখন ঘটনা হচ্ছে, আপনি এই ফিল্ডের জন্য কি ভ্যালু এক্সপেক্ট করছেন, এর জন্য আপনাকে স্পেসিফিক অ্যালগরিদম দিতে হবে। অ্যাড্রেসের জন্য কিন্তু কোনো অ্যালগরিদম সেট হয় না মূলত। ঠিক আছে, অ্যাড্রেসের জন্য। হ্যাঁ, টেক্সট আর কি। তো টেক্সটের ভেতরে অনেক ধরনের ভ্যালুই থাকতে পারে, যে আপনি টেক্সটের ভেতরে কি ধরনের ভ্যালু দেবেন। সো অ্যাড্রেসের জন্য আপনি অ্যাড্রেসের জন্য যেটা ইউজ করতে পারেন জেসপেল আরএক্স আলফা নিউমেরিক, বাট এখানে যেটা আছে যে টেক্সটের মধ্যে কিন্তু আবার নিউ লাইন বা আদার্স অন্যান্য বিষয়গুলো থাকে। ঠিক আছে, অ্যাড্রেসের ভেতরে।
সো এই অ্যাড্রেসের জন্য নিউ লাইন দিয়ে ভ্যালিডেশন অ্যালগোরিদম তৈরি করা খুব কঠিন। এখানে কিন্তু এই যে অ্যালগোরিদম এটা দেওয়া আছে এখানে কিন্তু নেই। ক্রেডিট কার্ড নিউমেরিক আলফা নিউমেরিক উইদাউট হাইপেন, আর কি দেওয়া আছে, ক্যারেক্টার্স, রেস্ট্রিক্টেড ক্যারেক্টার্স আছে, ডট টেস্ট, এটা হচ্ছে একটা ফাংশন। এই অ্যালগোরিদমটা যখন অ্যাপ্লাই করাবো, ডটের কাছে ফরগেট করে ডট তো একটা অবজেক্ট ক্লাস, অবজেক্ট কনক্যাট জাভাস্ক্রিপ্টের জন্য অবজেক্ট। আইপি অ্যাড্রেস, পোস্টাল জিপ, না অ্যাড্রেসের জন্য কোনো ফিল্ড নেই, দরকার নেই। অ্যাড্রেসের জন্য নরমালি লাগে না, ডেসক্রিপশন আর কি, টেক্সট ডেসক্রিপশনের জন্য কিন্তু আলাদা করে ইয়ে নেই। তারপরেও আমরা রিকোয়ার্ড করেছি ওখানে ভ্যালু এক্সপেক্ট করছি। কোনো একটা রুলস যদি আমি অ্যাপ্লাই করি এবং ভুল ডাটা দেই, আমি দেখাই, আমি যেটা দেখানোর চেষ্টা করছি যে অনেকের মধ্যে একটা জিনিস কাজ করছে যে দুইটা ভুল হলে কি হবে, তাই না? দুইটা ভুল ডাটা দিলে আপনার কি হবে। এখানে জেসবেল আরএক্স আলফা নিউমেরিক, এখানে অ্যাডিশনাল কি আছে, শুধু নিউমেরিক ভ্যালুটা। এখানে @ সাইন আছে, ডলার সাইন আছে, এক্সক্লামেটরি সাইন আছে, ঠিক আছে, এবং স্টার আছে। হ্যালো হ্যালো বাড়ি দেখতে লাগাই নিয়ে আসে। মানে উঠানো অবস্থায় চাপ দিয়ে ডিসপ্লেটা চুড়ায় আবার লাগায় খারাপ চাপ বুঝছো? ও এটাই খারাপ চাপ। এটা যাও কারা চাপ দিতে হবে মারো কেস বের বলে রাত্রেবেলা ভিডিও দেখি রাত্রেবেলা ভিডিও দেখলে কয়েকটা খবর ফোন দিয়ে দেয়
যাদের মাথায় আস্তে আস্তে দেয় না বলে। আচ্ছা, জেসওয়াল আরএক্স আলফানিউমেরিকটা আমি দিয়ে ভ্যালিডেশন দিচ্ছি অ্যাড্রেস ফিল্টার জন্য। এখানে কি ধরনের ভ্যালিডেশন দেখায় দেখেন। আলফানিউমেরিক দিয়েছি, হ্যাঁ। তো এখানে যখন আমি কোনো ভুল ডাটা দিব আর এখানে যদি এসে আমি কোনো ডাটা দেই, ওখানে তো অনেক কিছুই অ্যালার্ট, তাই না? দুইটাই কিন্তু, দুইটার মধ্যেই কিন্তু ভুল আছে। প্রথমবার ভ্যালিডেশন করলো কাকে? এন্টার ভ্যালিড ক্যাটাগরি নেম। আমি যখন ক্যাটাগরি নেমটা কারেক্ট করে দিলাম, তারপরে কাকে ধরবে? সেভ করে নিয়েছে। ওই যে সবকিছুই কিন্তু অ্যালার্ট ছিল ওখানে। অ্যালগরিদমটা যান, অলমোস্ট সবকিছুই কিন্তু অ্যালার্ট। বাট একটা ব্র্যাকেট দিয়েছিলাম, ওটা নিল কেন? হ্যালো, হ্যাঁ ওই আমি ফোন দিচ্ছিলাম। না আমি তো নিষেধ করলাম এটা এখন। কাজ করে নাই না এটার জন্য? ডাটা তো সেভ হয়ে গেল। এটার জন্য কিছু ডাটা দিয়েছি, কিছু ভুল ডাটাও দিচ্ছি। প্রথমটা কারেক্ট, তাই না? দ্বিতীয়টার জন্য কি ভ্যালিডেশন হবে না? এই যে এখানে কিন্তু মেসেজ, এখানে কিন্তু এই ফিল্টার জন্যই ভ্যালিডেশন কাজ করছে। দ্বিতীয় ভ্যালিডেশনের জন্য কোনো এরর মেসেজ আমরা দেই নাই, তাই না? টেক্সট এরিয়ার জন্য, টেক্সট এরিয়ার জন্য আমরা এরর মেসেজ দেই। এন্টার ভ্যালিড
নেমের জন্য দিচ্ছে না, ভ্যালিড ডেসক্রিপশনের জন্য দিয়েছে, রাইট? ইনভ্যালিড এখানে দেখেন কি কি ইনভ্যালিড আছে। আমাদের ডেসক্রিপশনের জন্য অ্যালাউড ক্যারেক্টার কি ছিল? ক্যাপিটাল স্মল a to z, ক্যাপিটাল A to Z, 0 to 9 আন্ডারস্কোর ডট, একটা ওয়ার্ডের মধ্যে। পরে কি থাকতে পারে? একটা হাইফেন অথবা স্পেস, ডলার সাইন, @ এক্সক্লেমেটরি স্টার স্পেস। বাট আমি কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে দেখেন আমি যেটা দিয়েছি প্লাস, ইকুয়াল ইকুয়াল, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, স্ল্যাশ, এগুলো কি ইনভ্যালিড ক্যারেক্টার না? ইনভ্যালিড ক্যারেক্টারের জন্য আমাকে ধরেছে। So, তাহলেও তো ফার্স্ট ব্র্যাকেটটাই তো ভুল আর কি, অ্যালাউড না। আমি যে অ্যালগরিদম ইউজ করেছি তার জন্য অ্যালাউড না। এইটাই তো, এর জন্যই তো আপনি নিজে থেকে লিখবেন। ওই ক্লাসের জন্য স্পেসিফিক ধরে ধরে আপনাকে কোড লিখতে হবে। আমি যে অ্যালগরিদমটা দিয়েছি সেটা অ্যালার্ট করার জন্য, একেবারে বেসিক লেভেলের। আপনারা যেটা বলছেন ওটা যে কোয়েরির কনসেপ্ট। তার মানে আমি যখন এটা করব আমার এটা কি হয়ে যাবে? যে কোয়েরি হয়ে যাবে। তার মানে আপনি কি জাভাস্ক্রিপ্টের জেস ভ্যালু ইউজ করছেন, বাট আপনি এটা যে কোয়েরির মতো করে তৈরি করে নিচ্ছেন। যে কোয়েরি যেটা অটোমেটিক করেই দিয়ে রেখেছে ফর্ম এক্সাম্পলের মাধ্যমে। যখন আপনি যে কোয়েরি ফর্ম ভ্যালিডেশন গুগলে সার্চ দেবেন, একটা ফর্ম চলে আসবে, সাথে যে কোয়েরি ফাইলটা চলে আসবে, HTML CSS লেখা চলে আসবে, সেই অনুযায়ী কাজ করবে। শুধু কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। হ্যাঁ, এখানে যদি বাংলা ক্যারেক্টার দেন তাহলে এরর ধরার কথা। বাংলা ক্যারেক্টার তো অনেক ভেরিয়েন্ট থাকতে পারে। ওখানেও রুলস আছে। ভ্যালিডেশন বাড়াইতে হবে। হ্যাঁ, ভ্যালিডেশনের ইউনিকোড সিস্টেমটা আনতে হবে। যে লাইক আমি যদি এরকম করা যায় যেমন নির্দিষ্ট কিছু ওয়ার্ড, নেম বা কোনো ট্যাগ করা যাবে না। নেম নির্দিষ্ট কিছু ওয়ার্ড, যেমন হাসিনা ওয়ার্ডটা লেখা যাবে না এই ফর্মে কোথাও, এরকম কিছু। দেখেন আমাকে কিন্তু এররের যে বিষয়টা, আমি যখন বাংলা লিখলাম, ঠিক আছে, এখানে সে অ্যাকচুয়ালি ধরে কি এমন কোন ক্যারেক্টার যেটা, এটা তো ইউনিকোড আর কি, ইউনিকোডে যখন ট্রান্সফার হয়েছে এমন কিছু কোড জেনারেট করেছে যেটা হয়তো তার ভ্যালিডেশন রুলসের সঙ্গে কনফ্লিক্ট করে নাই। হ্যাঁ, বাট এখানে একটু বলি যে এখানে এটা তো ইউনিকোড সিস্টেম। লাইক আমি যদি বাংলা, উর্দু, আরবি, ফার্সি ক্যারেক্টার্স লিখি, ক্যারেক্টার্স গুলো কিন্তু ক্যারেক্টার বলতে বোঝাবে এর যে ক্যারেক্টার আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে ক্যারেক্টার, সে কিন্তু বাদ দেবে কাকে? সিম্বল গুলোকে। লাইক আমি যদি এখানে স্পেশাল ক্যারেক্টার অ্যাড করি, না না, সেকেন্ড ফিল্ডটা রেকর্ড না, আমাদের এই ফিল্ডটাও তো রেকর্ড ফিল্ড, এটাও তো রেকর্ড ফিল্ড, ওটাও তো ধরার কথা। ফিল্ডটা ধরছে না কেন? ও না, এটা তো HTML, ঠিকই আছে। হ্যাঁ, ঠিকই আছে, ওটা ধরারই কথা, সব বৈধ, তাই না? ভুল ধরছে না? কোনটা ধরেছে? ইউনিকোড না, স্পেস তো পাবেই, বাংলাকেই ধরেছে, বাংলাকেই ধরেছে। ইউনিকোড এখানে দেয়া নেই, ইউনিকোড সাপোর্ট এই জেসভালে নেই। নেই, ইউনিকোড সাপোর্ট করানো যায়, ঠিক আছে। এর জন্য আবার আরেকটা লাইব্রেরি লাগবে। তো ওই ক্ষেত্রে ভ্যালিডেশনের জন্য জেস ভ্যালি মানে যে কোরি ভ্যালিডেশনটাই মেইনলি ইউজ করা হয়, যখন ইউনিকোড বা আদার সবকিছুই থাকে। এই যে আপনারা বলছেন এটা লাগবে ওটা লাগবে, সবকিছু ওখানে দেওয়া আছে। আস্তে আস্তে মুভ করবো আমরা, যে কোরির দিকে তো যাবো, তাই না? র কোডিং সিনট্যাক্স নিয়ে আমরা কিন্তু আগাচ্ছি। যাই হোক, একটা হয়তো বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে ফর্মের মধ্যে ভ্যালিডেশন আসে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ক্যাটাগরি ডেসক্রিপশনে কখনো
এইটার ক্ষেত্রে নেই, আমি যে অ্যালগোরিদমটা বসিয়েছি এর জন্য নাই, বাট আপনি যদি অ্যালাউ করতে চান নিজে অ্যালগোরিদম লিখে ওখানে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, তো আচ্ছা, এবার এবার আমার 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 আরেকটা জায়গায় একটু কাজ করার ইচ্ছা আর কি, সেটা হচ্ছে যে আজকের দিনে এটা করাতে পারলে আমরা একটু এগিয়ে যাব। সেটা হচ্ছে ভিউয়ের মধ্যে আমরা যখন অ্যাড ব্লগে যাচ্ছি, অ্যাড ব্লগে যখন আমি ব্লগ অ্যাড করব একটা ইমেজ আমি সাথে সাথে দিয়ে দিতে চাচ্ছি। ইমেজ অ্যাকচুয়ালি ডেটাবেজে থাকে না, ডেটাবেজে পাথটা থাকবে, ঠিক আছে? ডেটাবেজে একটা পাথ থাকবে আর ফোল্ডার সিস্টেমে থাকবে ইমেজ, ফোল্ডার সিস্টেমে থাকবে ইমেজ। বক্সটা করা আছে কোথায়? দাঁড়ান, এখানে কোথায় আছে? ডিসেবল করে রেখেছি। কোথায়? এটা না, এগুলো একটা বক্স করে দেখাতে হবে, আমরা তাই পোস্টার নর্মাল সিএসএস দেখলেও একই, পোস্টার যে সিএসএস বুঝি না কি করবেন। আচ্ছা, এখানে কি আছে? এই যে সিলেক্ট ইমেজ দেখাচ্ছে, স্প্যান ক্লাসে যেটা লেখা আছে চেঞ্জ একটা ক্লাস, ইনপুটের টাইপ ফাইল, রাইট? ইনপুটের টাইপ ফাইল, আর এখানে একটা ইয়ে লেখা, ইনপুটের নেম নাই, তাই না? ইনপুটের নেম নাই, নেমটা আমরা দিয়ে নিব। দেখেন, আমি যদি একেবারে এভাবে দেই, ইনপুট টাইপটা কি ফাইল, শুধু যদি এরকম করি, ওনার যে সিএসএসটা লেখা ছিল একটু সুন্দর করে আনার জন্য, কই গেল? কোনো সিএসএস গন্ডগোল হয়েছে? সবকিছু তো গায়েব হয়ে গেল। না, এটা তো এরকম দিয়েছে। জি, স্প্যান টেন দেখি, আসছে ওই যে স্প্যানের জন্য ইয়ে আসছে। হ্যাঁ, এই যে বাটনটা আর কি, ইনপুটের টাইপ, এই টাইপের উপরে একটা স্প্যান লিখা ছিল যে সিলেক্ট ইমেজ, এরকম টেক্সট আর কি, ঠিক আছে? সুন্দর করার জন্য আমার মেইন বিষয়টা হচ্ছে কি, ইনপুটের টাইপ হতে হবে ফাইল, আর একটা তার নাম থাকবে, যে লাইক
প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্ট ইমেজ। তো ইনপুটের টাইপ ফাইল নেম প্রোডাক্ট ইমেজ। তো প্রোডাক্ট আর ব্লগ ইমেজ। সরি, ব্লগ ইমেজ। স্প্যানটা ছিল, ভালোই লাগছিল, খারাপ না। এটা কিন্তু অনেক সুন্দর। আপনি একটা ছবি আপলোড করে দেন, আপনি বুঝতে পারবেন এই জিনিসটা আসলে কিভাবে কাজ করছে। স্যার কয়েকটা ফাইল যদি দিতে যাই তাহলে কয়েকটা ইনপুট নিতে হবে। কয়েকটা ইনপুট একটার ভিতরে স্যার অনেকগুলো নেওয়া যায় না? না, একটার মধ্যে নেওয়া যায় না অনেকগুলো। আচ্ছা নিচ্ছি, তো বোঝা তো গেল যে আমি এখান থেকে যখন সিলেক্ট করব, কোনো একটা ইমেজ সিলেক্ট করছি, ঠিক আছে, এই ইমেজের পাথটা কিন্তু এখানে চলে আসছে, তাই না? তো আমি যখন কোনো একটা ব্লগের জন্য কোনো একটা ইমেজ আপলোড করতে চাইবো, আপলোডিং এর জন্য আমাদের একটা লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিটার হেল্প নিতে হবে। আমি শুরু করে যাচ্ছি, কালকে হয়তো শেষ হবে। আপলোড লাইব্রেরি, আপলোড কই গেল? এখান থেকে ভেতরেই আছে, এই মানে ফাইল আপলোড না, যেটার উপরে আছে ফাইল আপলোড, হ্যাঁ এই তো ফাইল আপলোড ক্লাস। ফাইল আপলোড ক্লাসে আমাদের মেইনলি যেটা দরকার পড়বে হচ্ছে এই অংশটুকু। লাইব্রেরি কিভাবে একটা লাইব্রেরি আমরা ইউজ করব, এখানে কনস্ট্রাক্টর কেমন হবে, ফাংশন কেমন হবে, ফিল্ড কেমন হবে, সবই কিন্তু এখানে এক্সাম্পল আকারে দেওয়া আছে। আমি যখন একটা ইমেজ আপলোড করতে যাব, তখন আমরা এটা একটু ইউজ করি আমাদের কোডে। আমরা এটা তো সেভ করতে যাচ্ছি, তাই না? ব্লগ সেভ করতে যাচ্ছি। ব্লগ সেভ করার ফাংশন আমরা সুপার অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে লিখেছি। এই যে সেভ ব্লগ, ঠিক আছে, সেভ ব্লগ। দেখেন আপলোডিং এর জন্য আমার কি কি লাগবে। আপলোডিং এর জন্য কোন একটা ফাইল যখন আমরা আপলোড করতে যাব, সিস্টেমটা কি, আমরা যখন কোনো একটা ফাইল আপলোড করব, এটা ফাইল ইমেজ হোক, ভিডিও হোক, অডিও ভিডিও বা যে কোনো এক্সটেনশনেরই ফাইল হোক না কেন, ফাইল আপলোড করতে গেলে ফাইলগুলো মূলত রাখা হয় সিস্টেম ফোল্ডারে। সিস্টেম ফোল্ডার বলতে কি, আমাদের প্রজেক্ট ফোল্ডারে, ফোল্ডার অপশনে। আর পাথটা রেখে দেওয়া হয় কোথায়? ডেটাবেস। তো আমরা আমাদের যে ব্লক টেবিলটা আছে, রুটে একটা নতুন ফিল্ড আমরা অ্যাড করে দেই। ভরকা 100 দিয়ে দিলাম। হ্যাঁ, ব্লগ ইমেজ। সো আমাদের ফর্ম ফিল্ডের নাম কি লিখেছি? ব্লগ ইমেজ, ঠিক আছে। তো এখান থেকে নিয়ে যেটা করতে হবে, আমরা যে কোডটা অ্যাড করছি সুপার অ্যাডমিনের মধ্যে, একটু খেয়াল করবেন যে আমি ইমেজটা আপলোড করে কোথায় রাখবো। আমি ইমেজেসের মধ্যে ব্লগ
ইমেজ বলে একটা ফোল্ডার করব, তার মধ্যে রাখবো। তার মানে আমার ফোল্ডারে, প্রজেক্ট ফোল্ডারে ইমেজেস যে ফোল্ডারটা আছে ও আইএমজি নামে আছে না, এখানে আমরা একটা সাব ফোল্ডার তৈরি করব। একদম রুটে, হ্যাঁ রুটে ব্লগ ইমেজেস একটা ফোল্ডার করলাম। তাহলে আমাদের পাথটা ঠিক করে নিতে হবে, IMGRS হবে এখানে। আমি ইমেজটা কোথায় আপলোড করে রাখবো সেই মানে সেই পাথটা প্রথমে বলে দিলাম। একটা অ্যারে ডিক্লেয়ার করেছি যার নাম কনফিগ, আপলোড পাথ বা অ্যালাউ টাইপ, ম্যাক্সিমাম সাইজ, ম্যাক্সিমাম উইথ আর হাইট, এগুলো কিন্তু ফিক্সড। লাইব্রেরি চিনবে, আমি যখন এই কনফিগারেশনটা আপলোড লাইব্রেরিতে দিয়ে দিব, ওই লাইব্রেরিটা এই কনফিগারেশন নিয়ে ফাইল আপলোড করার জন্য রেডি থাকবে। এগুলোকে আমি চেঞ্জ করতে পারবো? ইন্ডেক্স চেঞ্জ করতে পারবেন না, এই পাশে সবকিছু চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমি যখন ডিফারেন্ট ফাংশনের জন্য কাজ করব তখন কনফিগারেশনটা ডিফারেন্ট হবে। আলাদা পাতে আমি ইমেজ তুলবো, লাইক ক্যাটাগরি ইমেজ তুলছি, ডিফারেন্ট একটা পাথ, রাইট? ডিফারেন্ট একটা টাইপ আমি অ্যাকসেপ্ট করব, বা আমি সাইজ অ্যাকসেপ্ট করব, বোঝা যাচ্ছে? সো এটা হচ্ছে রুলস। আমি বলে দিব লাইব্রেরিকে যে এই রুলসটা তুমি ফলো করবা, ঠিক আছে? দুইটা করে দিলে আপনাকে এটা হচ্ছে আপনাকে হয়তো ইয়ের মধ্যে রান করাতে হবে, হ্যাঁ একটা অ্যারে আকারে পাস করাতে হবে। সময় থাকে না, একটা ছবি আপলোড করলাম, অটোমেটিক্যালি একটা সাম্বল হয়ে যায় স্মল আর একটা বিগ থাকে। ওটা আবার রিসাইজিং ফাংশন ইউজ করা, এই আপলোড লাইব্রেরিতে রিসাইজিং ফাংশন আছে, এটা ইউজ করতে আমার পারবেন। একটা সাইটে যদি একাধিক ফর্ম থাকে, সেক্ষেত্রে আমার একাধিক ফর্মে তো একাধিক ইমেজ আপলোড করা উচিত। সেক্ষেত্রে আমি যদি ডিফারেন্ট ফাংশন হবে না? আমি যখন কোনো একটা আলাদা ফর্মে ডাটা সেভ করছেন তখন ফর্মটা কি ডিফারেন্ট, ফাংশনটা ডিফারেন্ট কনফিগারেশন দেওয়া যাবে এই ফাংশনটাই জাস্ট ওখানে না? এই কোডের অংশটুকু, এই ফাংশনটা না, এই অংশটুকু ইউজ করবেন বাট ডিফারেন্ট কনফিগারেশন, পাথ চেঞ্জ করবেন বা আপনি রুলস চেঞ্জ করবেন, রাইট? আলাদা আলাদা ফাংশনে আলাদা আলাদা কনফিগারেশন আপনি দিতে পারেন। বাট আমি এখন যখন ব্লগ আপলোড দিচ্ছি, সরি, একই ফর্মে যদি দুইটা ছবি থাকে তাহলে এখানে কি রুলস তো সেমই, আপলোড করার ক্ষেত্রে হয়তো একটু ডিফারেন্ট। যে আপলোড করার ক্ষেত্রে আমি যখন ডু আপলোড বলছি, এখানে আমি বলে দিব আমার জাস্ট ওই ফাইলের ইন্ডেক্সটা, আমার যে ফাইলটা, আমার ফাইলটার নাম কি, ফিল্ডটার নাম কি ছিল? এখন ব্লগ ইমেজ একবার পাঠাবো, আরেকবার ডিফারেন্ট একটা পাঠাবো। তার মানে আমি আমার এই যে ইন্ডেক্সটা, এটা আসছে কার মধ্যে? এটা একটা ফাইল অ্যারে ইউজ করেছি না আমরা? ইনপুটের টাইপ যখন ফাইল বলেছি, ইনপুটের টাইপ ফাইল বলাতে এই ইন্ডেক্সটা ঢুকে গেছে ফাইল অ্যারেতে। মূলত আপলোড লাইব্রেরি ফাইল অ্যারে থেকে ইন্ডেক্সটা নিয়ে ফাইলের কনফিগারেশনটা দেখে আপলোড করে নেবে। বাট ওই ফাইলের মধ্যে যদি দুইটা অ্যারে থাকে, সে দুইবার এটা নেবে, দুইটা ইমেজে আপলোড করে দেবে। বাট এটা দুইবার আমার ইন্ডেক্সটা শুধু চেঞ্জ করে দিতে হবে, তার মানে এই জায়গাটা ডাইনামিক হবে। আপনি এই অংশটুকু তখন হয়তো, যেহেতু আপনি দুইটা ইমেজ আপলোড করেছেন, দুইটা ইমেজের যে কনফিগারেশন, উপরের কনফিগারেশন তো সেম ফোল্ডারেই যাবে, সেম রুলসই ফলো করবে। বাট এই ফাংশনটা কল হবে কয়বার? দুইবার। একবার হচ্ছে লাইক ব্লগ ইমেজ 1 নামে, একবার ব্লগ ইমেজ 2। এখন ঘটনা হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন কোনো ডাটা ফর্মের মাধ্যমে পোস্ট করি, ফর্মে যখন ডাটা আমরা পোস্ট দেই, তখন কি মেথড ইউজ করি কোনটা? পোস্ট। মেথড ইউজ করি পোস্ট, সব ডাটা চলে যায় কোথায়? পোস্টে। এটা তো ডিফারেন্ট স্টাইল। আপনি তো এডিটরের মধ্যে দিলে ওটা তো ডেটাবেজেই চলে যাবে। এডিটরের মধ্যে আপনি ইমেজ দিয়েছেন এই যে এই জায়গাটাতে, এটা আমি তো কনসার্ন না। আপনি যখন এখানে ডাটা দিচ্ছেন এই যে এডিটরের মধ্যে, এখানে যখন ডাটা দিচ্ছেন আপনি এডিটর ইউজ করে প্রচুর ইমেজ দিয়ে দিতে পারেন না? পারেনি তো। ওটা নিয়ে আমি কনসার্ন না। আমি কনসার্ন কি, আমি তাকে ইমেজ আপলোড করতে দিচ্ছি, ইমেজটা একটি স্পেসিফিক অবস্থানে দেখাবে। ব্লগের কি 14টা ইমেজ দেখায়? একটা ইমেজ উপরে দেখায়, দেন তারপরে তার ডেসক্রিপশনে দেখায় বা নিউজ দেখায়। তো ফর্মে যখন অ্যাড করা হয় তখন একটা থাকবে না 10টা থাকবে, সেটা আমাদের ফর্মের মধ্যেই ডিসিশন নিতে হবে।
ঠিক আছে? লাইক ওখানে আপলোড করতেছি আমি ইমেজ না, হুম। পাশে একটা বাটন থাকবে অ্যাড বা মোড, লুপের মাধ্যমে ওটা যখন প্রেস করবে জেনারেট হবে আপলোড ইমেজ আপলোড, তখন এটাকে কিভাবে আমি প্রোগ্রামে কন্ট্রোল করবো? এটা লুপের মাধ্যমে তো আমি জেনারেট করতেই পারি। দেখেন এই যে আমি ইউজ করব এখানে, নর্মালি আমি যদি একটা ইমেজও দেই তারপরে এখানে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটা হচ্ছে ENC টাইপ, এনক্রিপশন টাইপ, এবং এখানে দিতে হয় মাল্টিপার্ট অর ফর্ম ডাটা। যদি আমি এটা না দেই তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে পোস্ট অ্যারে আর একটা হচ্ছে ফাইল অ্যারে, পাস হয় না। ফাইল অ্যারে বলতে আমি যখন ফাইল পাঠাচ্ছি তখন শুধু ফাইলের নামটা নিলেই ওটাকে আমি আপলোড করতে পারবো, নাম নিলে পসিবল না। আর ফাইলটা কোথায় আছে, টেম্পোরারি লোকেশন কোথায় আছে, ফাইলের নাম কি, ফাইলের টাইপ কি, ফাইলের সাইজ কত, সবকিছু আমাকে জানতে পারতে হবে। এগুলো সব চলে যায় ফাইল নামে অ্যারের মধ্যে। তো এখানে ইচ্ছে করে তো আমরা আরো রুলস দিতে পারি। হুম। একবারে যদি বা চেষ্টা করতে পারবো না ফাইল আপলোড। ঠিক আছে? আচ্ছা, এইটাই দেই, এটা দিয়ে যদি আমি সাবমিট করি, আপাতত অ্যারেটা ব্ল্যাঙ্ক, আমাকে ওই ফর্মটা নিয়ে দিতে হবে। আছে ব্লগ ইমেজ, এই যে ইন্ডেক্স, এর মধ্যে কি কি আছে, নেম আছে, টাইপ আছে, টেম্পোরারি নেম আছে, এরর আছে, সাইজ আছে, রাইট? ফাইলস অ্যারের মধ্যে যেহেতু আমার একটা ইমেজ ফাইল টাইপ দিয়ে নেওয়া হয়েছে, এর জন্য এই অ্যারের ভেতরে একটা ইন্ডেক্স আমি দেখতে পাচ্ছি, বাট এটা 2D আকারে আছে। বাট আমার ফর্ম ফিল্ডে যদি একটা পেন ড্রাইভ দেবেন, একটাই হলো কেন? ইনপুটের টাইপ ফাইল, আমি ডিফারেন্ট দুইটা ইনপুট দিয়েছি, সমস্যা কোথায়? ঘটনা কি? না, ব্রেক দেওয়ার কি দরকার, পাশাপাশি না হয় আসুক। কি সমস্যা? না আরো বড় হচ্ছে। আপনি ওই ইয়েটার ভিতরে স্প্যানের ভিতরে তো ওইটা আমি আরেকটা ফিল্ড নিয়েছি, হ্যাঁ, অন্য কোথাও, ওটা ওখানে আসে কিনা দেখি। এই যে আরেকটা ব্রাউজ আসছে না, এটা কিন্তু আসল। তা যাই হোক, আমি এখান থেকে একটা ইমেজ দেই, একটা ইমেজ ওখান থেকে দিলাম, আরেকটা ইমেজ দিলাম কোথা থেকে, এখান থেকে। বাটন প্রেস করি, ইন্ডেক্স কয়টা এখন? দুইটা। তো আমার যখন ফাইল অ্যারের মধ্যে দুইটা ইন্ডেক্স, আমি কি লুপ চালিয়ে প্রতিবারের ইন্ডেক্স কি আপলোড লাইব্রেরির কাছে পাঠাতে পারবো? ও যদি 10টি ইমেজও আসে বা একটা ইমেজ দেন, একটা ইমেজ দিলে ওটা একবার ঘুরবে, 10টি ইমেজ দিলে 10 বার ঘুরবে। এই অংশটুকু রিপিট করাতে হবে। কনফিগারেশনটা এটা ঠিকই থাকবে, শুধু রিপোর্ট হবে কি ডু আপলোড ফাংশনটা, ইফ অর এলস, নেক্সট ডেতে ইফ এলস কিভাবে কাজ করছে এটা দিয়ে শুরু করব। হ্যাঁ, আমি আপাতত এখানে রাখছি, দেখাবো মাল্টিপল ইমেজে আপলোড করে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, এখানে তো রেজিস্টার একটু আগে যেখানে যে সাইজটা স্যার ওই যে
955 কিভাবে এটা পাঠ করবো? হ্যাঁ ওইখানে তো আপনার মানে 100 কেবির উপরে হবে না তাই না। এই সাইজটা নাকি না, এটা সেই সাইজ না। আমি বলছি, আমি ডিক্লেয়ার করছি যে 100 কিলোবাইটের উপরে হবে না। এখন আপনার ইমেজ যদি 100 কিলোবাইটের উপরে, আমি এরর মেসেজ দিব। আচ্ছা তোমার সেট করা যাবে আমি সেট, হ্যাঁ এটা তো বাড়িয়ে কমিয়ে রাখতে পারি। আমি বলবো যে এখানে 100 কিলোবাইটের উপরে ফাইল আপলোড করা যাবে না, বাট আপনি যদি 100 কিলোবাইটের উপরে ফাইল দেন, আমি বলবো যে আপনার সাইজটা এক্সিড করেছে। সেক্ষেত্রে মানে ভ্যালিডেটও করতে পারে হ্যাঁ, ভ্যালিডেট তো করবো। ভ্যালিডেট করে ওটাকে ফ্রন্ট এন্ডে মেসেজ দেখিয়ে দেবো যে এখানে আপনার ভুল আছে। টেম্প নেমটা কেন নিতেছে হুম? টেম্প নেম একটা দিচ্ছে কোথায় এটা টেম্প নেম না। আমি যখনই কোনো একটা ফাইল আপলোড করি, পিএসপির মধ্যে আসে, এটা অটোমেটিক জ্যাম তার টেম্পের ফোল্ডারের মধ্যে ওই ফাইলটা নিয়ে নেয় একটা স্পেসিফিক নামে। ওখান থেকে ফাংশনের মাধ্যমে আপলোড করা, টেম্পোরারি লোকেশনে অটোমেটিক সেট করে নেয়। মানে ফাইলসটা ওখানে রেখে দেয়, দেন ফাইলের কাছ থেকে আমরা ডাটা রিসিভ করে যেখানে রাখার ইচ্ছে সেখানে রাখবো। এখন আমার এই 150 ইমেজগুলো ওই যে রুটে